মানহা ও সাজিয়া অপরাধীর মতো ভয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে শেহনাজের সামনে। পাশে এক হাত লম্বা ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে লাজুক। তোরা কি আজকে ভোরবেলা তালুকদারদের পেয়ারা বাগানে গেছিলি? দ্বিতীয়বারের মতো শেহনাজের গম্ভীর কণ্ঠে প্রশ্ন। আমরা তো ভয় কিছু বলতে পারছে না সাজিয়া মানহা। ও ঘোমটা দিয়ে সংশয় দাঁড়িয়ে আছে কেন? ওর ঘোমটার সাথে বল। লাজুকের দিকে ইশারা করে বলল শেহনাজ। তার কণ্ঠে রয়েছে মারাত্মক রুক্ষতা ও বিরক্ত ভাব। তবু লাজুকের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। ওর চেহারাটা প্রায় দেখাই যাচ্ছে না। শেষবারের মতো বলছি ঘোমটা সরাতে, না হলে কিন্তু আমাকে উঠতে হবে। বিছানা থেকে উঠতে উঠতে কথাটা বলল শেহনাজ। মানহা ও সাজিয়া ভয়ে কুঁকড়ে গেছে। শেহনাজ যদি লাজুককে কিছু বলে এ চিন্তায়। এমনিতেও শেহনাজের রাগ আর জেদ সম্পর্কে তাদের যে ধারণা রয়েছে তা নিতান্তই ভুল নয়। এমনকি এর প্রমাণও বেশ কয়েকবার তারা হাতে নাতে পেয়েছে। এখনো অবধি লাজুকের কোনো সারা শব্দ পাওয়া গেল না। ধৈর্যের বাঁধ ভেঙে গেল শেহনাজের। না, আর সম্ভব নয়। অনেকক্ষণ সহ্য করেছে সে। এমএ মোটেও কথা শোনার মতো নয়। তাকে উঠতেই হবে। সে দ্রুত পায়ে হেঁটে এক টানে লাজুকের ঘোমটাটা ফেলে দিল। এরপর যা দেখলো তাতে তার মেজাজ আরও বিগড়ে গেল। লাজুক ঠোঁট চেপে মুচকি মুচকি হাসছে। মনে হচ্ছে দম ফাটিয়ে হাসি দেওয়ার ইচ্ছাটাকে বন্ধ করার চেষ্টা চলছে। আস্ত একটা ফাজিল, তিনটাই চরম বদমাস। লাস্টবারের মতো জিজ্ঞেস করছি, তোরা আজকে তালুকদারদের পেয়ারা বাগানে গেছিলি কেন? হুম গিয়েছিলাম, সব লাজুকের প্ল্যান। ভয়ে মুখ ফসকে সত্যি কথা বলে ফেলল সাজিয়া ও মানহা। গিয়েছিলি? তোরা জানিস না ওরা আমাদের শত্রুপক্ষ? তোদের নামে ওরা নালিশ করে গেছে। তোরা নাকি বিনা অনুমতিতে ওদের পেয়ারা বাগানে ঢুকে পেয়ারা পেরে খেয়েছিস। এক কথায় যাকে বলে চুরি করেছিস। শেহনাজের কথা শুনে বোঝাই যাচ্ছে ভয়ানক আকারে রেগে আছে সে। আর কখনো হবে না ভাইয়া, মাফ করে দাও। সাজিয়া ও মানহা অনুশোচিত কণ্ঠে বলল। লাজুক কিছু বলছে না। ও এখনো মুখ টিপে হাসছে। লাজুকের দিকে কিছুক্ষণ শান্ত চাহনিতে তাকিয়ে থেকে শেহনাজ বলল। পেয়ারা বাগানে যাওয়ার মূল বুদ্ধিটা তো লাজুকের, তাই না? তাই ওর আমার কাছে ক্ষমা চাওয়া উচিত। কিন্তু ওর চোখে মুখে তো অপরাধ বোধের কোনো ছিটাফোটাও নেই। নির্লজ্জ মেয়ে একটা। কথাটা শোনা মাত্রই লাজুকের মুখের রং বদলে গেল। চোখ কুচকে মুখটা বাঁকিয়ে বলল। আমি মোটেও নির্লজ্জ মেয়ে নই। আমি কেন আপনার কাছে ক্ষমা চাইবো? আর অপরাধ বোধের কি আছে? আমি কি চুরি করেছি নাকি ডাকাতি করেছি? হ্যাঁ, সাজিয়া মানহা ওরাও কোনো দোষ করেনি। ওদেরও আপনার কাছে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। নিজেকে যেন সুপ্রিম কোর্টের জজ ভাবেন। হ্যাঁ। শেহনাজের রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল লাজুক। পেছনে সাজিয়া ও মানহাও ছুট লাগালো। মীর শেহনাজ দেওয়ান। দেওয়ান বংশের বড় ছেলে। বাবার নাম মীর শমশের দেওয়ান। মায়ের নাম আসফি বেগম। তার বাবারা হলো দুই ভাই। শেহনাজের ছোট চাচার নাম মীর রেজাউল দেওয়ান। সাজিয়া হলো শেহনাজের ছোট বোন। আর মানহা হচ্ছে তার ছোট চাচার মেয়ে। মানহারা দু ভাই বোন। লাজুকদের বাড়ি দেওয়ান বাড়ির পাশে। তার পরিবারের সাথে দেওয়ানদের খুব ভালো সম্পর্ক। জন্ম থেকে এটাই দেখে আসছে সে। এমনকি তার দাদা এবং সাজিয়ার দাদা খুব ভালো বন্ধু ছিল। একথাও তার মায়ের কাছে শুনেছে। বর্তমানে তার বাবা এবং সাজিয়া ও মানহার বাবাও খুব ভালো বন্ধু। ছোটবেলা থেকে দেওয়ান বাড়িতে তার যাতায়াত রয়েছে অহরহ। শিমুলপুরের বর্তমান চেয়ারম্যান হলেন মীর শমশের দেওয়ান। 3 বছর হলো দেশে ফিরেছে শেহনাজ। এর আগে সে 5 বছর ইতালি ছিল তার পড়াশোনার জন্য। দেশে ফিরে সে শিমুলপুরের রাজনীতিতে যুক্ত হয়েছে এবং শমশের দেওয়ান চায় যে তার উত্তরাধিকারী হিসেবে শেহনাজ ভবিষ্যতে চেয়ারম্যান পদে নির্বাচনে দাঁড়াক। ওদের ভাই একটা খাটাস, আর তোরা হচ্ছিস ইতিহাসের সবচেয়ে বড় বেইমান মির্জাফর ঘসিটি বেগমের চেয়েও খারাপ। বোঝা গেল লাজুক বেশ রেগে আছে। সাজিয়া কাতর স্বরে বলল। রাগ করিস না রে, আমরা কি ইচ্ছে করে তোর নাম বলেছি নাকি? ভয়ে মুখ ফসকে বেরিয়ে গেছে। এমনিতে ভাইয়ার সামনে দাঁড়াতেই ভয় লাগে। সেখানে ভাইয়া যেভাবে পুলিশের মতো জেরা করছিল, তাতে তো আমাদের অবস্থা আরও। আচ্ছা, বুঝলাম। ভাইয়া যদি এবার আমার আব্বা আর তোর আব্বার কাছে নালিশ করে? সভয়ে প্রশ্নটা করল সাজিয়া। লাজুকের চোখে মুখে একটু ভীতুভাব দেখা গেল। তখনই দরজার কাছ থেকে শমশের রেজওয়ান দেওয়ানকে বাড়ির ভেতর ঢুকতে দেখে বলল। তারা বুদ্ধি পেয়েছি, এবার তোদের ওই বজ্জাত ভাইকে কিভাবে ফাঁসিয়ে দিই দেখ। শমশের ও রেজাউলের দিকে এগিয়ে গেল লাজুক। অতঃপর করুণ সুরে কান্না জুড়ে দিল সে। লাজুককে এভাবে কাঁদতে দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল শমশের ও রেজাউল। প্রশ্নটা করল শমশের। জানো চাচা কি হয়েছে? আমরা আজকে সকালে তালুকদার চাচার পেয়ারা বাগানে গিয়ে পেয়ারা পেরে খেয়েছি। এই জন্য শেহনেওয়াজ ভাই আমাদেরকে শাস্তি দিয়েছেন। নাক টেনে টেনে কথাটা বলল লাজুক। শাস্তি? কি শাস্তি দিয়েছে? অবাক হয়ে প্রশ্ন করল শমশের।
আমাদেরকে মেরেছে, 5টা করে বেতের বাড়ি দিয়েছে। ওর এত বড় সাহস, ও তোদেরকে মারে? ওকে দেখছি আমি। কিন্তু একটা কথা মা, তোরা তালুকদারের পেয়ারা বাগানে গিয়েছিলি কেন? তোদের নিজেদের পেয়ারা বাগান আছে, আমাদেরও ফলের বাগান আছে, এসব থাকতে। আসলে কি চাচা, অন্যের গাছ থেকে না বলে ফল পেড়ে খাওয়ার মজাই আলাদা। হালকা হাসি দিয়ে বলল লাজুক। ঠিক বলেছিস মা, আমরাও তোদের মতো ছোটবেলায় কত করেছি এরকম। হাসতে হাসতে কথাটা বলল শমশের। তাতে সায় দিল রেজাউলও। এরপর সোফায় বসে শমশের দেওয়ান তাদের ছোটবেলার গল্প বলা শুরু করলেন। লাজুক বেশ মনোযোগী শ্রোতার মতো শুনতে লাগলো। যোগ দিল সাজি আর মানহাও। আসফি বেগম ও শেহনাজের ছোট চাচি রোকেয়া বেগম এসে চা নাস্তা দিয়ে গেলেন। তারা বসলেন না, তাদের শাশুড়ির রুমে চলে গেলেন। বাবা মেয়েদের গল্পের মাঝে তারা থাকতে চান না। অনেকক্ষণ গল্পগুজব করার পর শমশের ও রেজাউল উঠলে লাজুক বলল, শেহনেওয়াজ ভাইকে কিছু বলবে না চাচা? অবশ্যই বলবো। ও এত সাহস কোথা থেকে পাই দেখছি আমি। শমশের ও রেজাউল যেতেই ধরণী কাঁপানো হাসি দিল লাজুক। সাজিয়া ও মানহা হতভম্ব হয়ে বসে রইল। আচ্ছা, ভাইয়া আমাদের কখন মারলো? শুধু তো বকাঝকা করলো। এবার দেখ তোদের ভাইকে কেমন নাজেহাল হতে হয়। হাসতে হাসতে বলল লাজুক। আমি বরং বাড়ি যাই। বাড়ির দিকে ছুট লাগালো লাজুক। আসতে পারি? নিজের রুমে বসে কিছু কাগজপত্র দেখছিল শেহনাজ। হঠাৎ দরজায় করাঘাতের শব্দে তাকিয়ে দেখলো তার বাবা দাঁড়িয়ে আছে। এসো। তোমার ঘরে আসতে তো আবার অনুমতি লাগে? অবশ্যই। মনে রাখতে হবে না ঘরটা কার। স্বয়ং শিমলপুরের চেয়ারম্যান মীর শামসের দেওয়ানের ছেলের ঘর কি আর অনুমতি ছাড়া প্রবেশ করা যায়? তা তো হবেই। বাপ ছেলে দুজনেরই তেরা কথাবার্তা। শুনলাম তুমি নাকি সাজিয়া, মানহা আর লাজুককে 5টা করে বেতের বাড়ি দিয়েছো। আমি? বিস্মিত কণ্ঠে প্রশ্ন শেহনাজের। হ্যাঁ তুমি। কি বিবেক তোমার? অতটুকু ফুটফুটে বাচ্চাগুলোকে মারতে পারলে? গিয়েছে তালুকদারের পেয়ারা বাগানে, তাতে দোষ কোথায়? আমরাও তো ছোটবেলায় কত ওই রকম করেছি। ওরা বাচ্চা? কেমন কথা বলছো তুমি? যথেষ্ট বড় হয়েছে ওরা, আর তুমিও জানো যে দোষটা কোথায়। শুধু শুধু ওদের দোষটা তুমি আড়াল করো না। কি বলতে চাইছো তুমি? কপাল কুঁচকে জিজ্ঞাসা করলো শমশের। শিমুলপুরে আমাদের একটা রেপুটেশন আছে, তারপরে আবার তালুকদারেরা আমাদের শত্রুপক্ষ। একটু হেরফের হলেই আমাদের রেপুটেশন নষ্ট হয়ে যাবে। আজকে ওরা যা করে এসেছে, এর ফলে তালুকদাররা আমাদের ওপর আঙুল তোলার সাহস পাবে। সেসব আমি বুঝে নেব, তোমাকে ভাবতে হবে না। আর ওরা এখনো আমার কাছে বাচ্চাই। তোমার এরকম করা উচিত হয়নি। দ্বিতীয়বার যেন আমি এসব না শুনি। রুমে থেকে শমশের চলে যেতেই হাতের কাছে থাকা ফুলদানিটা মেঝেতে ছুঁড়ে মারল শেহনাজ। লাজুক বাড়িতে প্রবেশ করা মাত্রই দেখলো তার ছোট ফুপি লতিফা গুনগুন করে গান গাইতে গাইতে সিঁড়ি দিয়ে নিচে নামছে। কি রে লাজুক, কোথায় ছিলি এতক্ষণ? তোর তো সারাদিনও কোনো খোঁজ খবর পাওয়া যায় না। ওই বাড়িতে ছিলাম ফুপি। ও, তোর সাথে কথা আছে, আমার ঘরে আয় তো। লতিফার পেছনে পেছনে তার ঘরে গেল লাজুক। কি হয়েছে বলো তো ফুপি? কালকে আমরা সিনেমা দেখতে যাব। সিনেমা দেখতে? আব্বা আম্মা যদি জানতে পারে তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। আরে জানতে পারবে না, ভাই আর ভাবিকে আমি ম্যানেজ করে নেব। বয়স তো তোমার কম হয়নি ফুপি। এই তো সেদিন 30 পার হয়ে গেল, এখনো বিয়ে থাও করলে না। তবুও এখনো স্বাদ তো কত তোমার। বয়সের কথা মনে করিয়ে আর আমার দুঃখ বাড়িয়ে দিস না তো লাজুক। আর বিয়ে আমি করব, একদিন আমার জন্য ঘোড়ায় চড়ে রাজপুত্র আসবে দেখিস। সত্যি বলতে কি, আমাকে এখনো 16 বছরের কিশোরীর মতো লাগে। বেনিটা দুলাতে দুলাতে লজ্জা পাওয়ার ভঙ্গিতে বলল লতিফা। ইস, শখ কত! ঘোড়ায় চড়ে নাকি রাজপুত্র আসবে। এই আশাই তুমি তো বুড়ি হয়ে যাচ্ছ গো ফুপি। চুপ কর হাদারা, বুড়ি বলবি না আমাকে। এই দেখ, 4টে টিকিট এনেছি। 4টা টিকিট কিসের ফুপি? সিনেমা দেখতে যাবে তুমি? আর আমি? শুধু তুই আর আমি না, সাজিয়া মানহাও যাবে। কি সর্বনাশ! শেহনেওয়াজ ভাইয়ের কানে যদি এই কথাটা পৌঁছায় তাহলে তোমাকে তো কিছু বলবে না, কারণ তুমি তো তার বয়সে খুব বড় না হলেও সম্পর্কে তো গুরুজন হও। আমাদের 3টাকে কেটে কুচি কুচি করে শিমুলপুরের পাশের বড় নদীটাতে ফেলে দিয়ে আসবে, কেউ জানতেও পারবে না। কি ভয়ঙ্কর একটা দৃশ্য! ভাবতেই শরীরে লোম দাঁড়িয়ে গেল লাজুকের। তুই শেহনওয়াজকে ভয় পাস? মোটেই না, তবে একটু একটু। কথাটা শুনে হাসতে লাগলো লতিফা। হেসো না ফুপি, জানো উনি আজকে আমাদেরকে জেরা করছিল। কেন?
আমরা আজকে তালুকদার চাচাদের পেয়ারা বাগানে গিয়েছিলাম, তাই আমাকে বলে কিনা নির্লজ্জ, আমিও কি ছেড়ে দেওয়ার পাটি নাকি, শুনিয়ে দিয়ে এসেছি ইচ্ছা মতো হনুমান একটা। এরপর দুজনেই জোরে জোরে হাসতে থাকলো। রাজু, লাজুকের মা তহুরা বেগমের ডাকে হাসি থামলো তাদের। হ্যাঁ আম্মা আসি। কি হয়েছে আম্মা, ডাকো কেন? এত হাসাহাসি কিসের? দুই ফুপু ভাইজি মিলে পড়াশোনা নেই তোর? এমনি ডাকছো কেন? তোর আব্বা ডাকছে, শুনে আয়। আচ্ছা যাচ্ছি। সোফায় বসে খবরের কাগজ পড়ছিল লুৎফর রহমান। মেয়েকে দেখে গম্ভীর কণ্ঠে বললেন, আজকে আবার কোথায় মহাযজ্ঞ দিয়ে আসলেন আম্মাজান? কোথাও না। মুখটা কালো করে লুৎফরের পাশে বসে বলল লাজুক। তা সারাদিনেও তো আপনার কোনো খোঁজ পেলাম না। সাজিয়াদের বাড়িতে যাচ্ছিলাম। ওহো, তা গোসল সেরে দুপুরের খাবার খেয়ে নাও। খাওয়ার টাইম সেন্স নেই তোমার? দুপুর গড়িয়ে বিকেল হতে চললো প্রায়। আচ্ছা আব্বা। ঘরে এসে গোসল দিয়ে খাওয়া দাওয়া সেরে লতিফের ঘরে গেল লাজুক। লতিফা আয়নার সামনে বসেছিল। ফুপি চুলটা বেনি করে দাও না, আমার লেস ফিতা খুঁজে পাচ্ছি না। আচ্ছা দিচ্ছি। সযত্নে লাজুকের চুলগুলো আঁচড়ে বেনি করে দিল লতিফা তার কাছে থাকা লাল রঙের ফিতা দিয়ে। লাজুকের মুখ ঘুরিয়ে বলল, বাহ, খুব সুন্দর লাগছে, কিন্তু কি যেন একটা নেই। ও বুঝেছি, দাঁড়া। ড্রয়ার থেকে কাজলটা বের করে লাজুকের চোখে দিতে যেতেই, কি করছো ফুপি, আমি কাজল দিই না। আরে দে, সমস্যা কোথায়? দেখিস না আমিও সবসময় কাজল লিপস্টিক দিয়ে থাকি। আমার এইসব ভালো লাগে না, কাজল দিলে চোখ জ্বলে। অভ্যাস করে নে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। জোর করে লাজুকের চোখে কাজল, ঠোঁটে হালকা করে লিপস্টিক দিয়ে দিল লতিফা। আজকে পড়ার টেবিলে বসে সাজিয়া আর মানহা কিছুক্ষণ পর পর উকি মেরে দেখছে লাজুককে। লাজুক এতক্ষণ বইয়ের মাঝে মুখ ডুবিয়ে বসেছিল। আজকে তার সব পড়া কমপ্লিট হয়নি। শেহনেওয়াজের আসার আগেই বাকি পড়াটুকু কমপ্লিট করতে হবে। দেশে আসার পর রাজনীতি ও ব্যবসার সাথে আরও একটা দায়িত্ব নিতে হয়েছে শেহনেওয়াজকে। লাজুক, সাজিয়া আর মানহাকে পড়ানোর দায়িত্ব, যা কাল হয়ে দাঁড়িয়েছে তিনজনের জন্য। শমশের, রেজাউল ও লুৎফর আলোচনা করে শেহনাজকে দায়িত্ব দিয়েছে। যখন সে দেশে ফিরে তখন লাজুকরা অষ্টম শ্রেণীতে পড়ছিল। তাদের এখানে তখন প্রাইভেট মাস্টার খুঁজে পাওয়া খুব কঠিন, আর কোচিংগুলো বাড়ি থেকে অনেক দূরে, ওদের যাওয়া আসা করতে কষ্ট হতো। এ কারণেই শেহনাজকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে ওদের পড়াশোনায় কোনো সমস্যা না হয়। মানহা একটা খোঁচা দিল লাজুককে। কি সমস্যা তোর? বই থেকে মুখ তুলে বিরক্ত ভাবে, তুই আজকে সেজেছিস? আমি সাজিনি, ফুপির কাছে চুল বাঁধতে গিয়েছিলাম, জোর করে সাজিয়ে দিয়েছে আমাকে। হঠাৎ? জানিসই তো ফুপিটা কেমন, নিজে তো সবসময় নববধূর মতো সেজে বসে থাকে। তিনজনা জোরে জোরে হাসতে লাগলো। হঠাৎ দরজা খোলার শব্দ পেতেই হাসি থামিয়ে বয়ে মুখ গুজল সবাই। শেহনাজ তার শোবার ঘরে ঢুকতেই দেখলো মাঝখানের ঘরে দরজাটা খোলা, তার মানে ওরা পড়তে এসেছে। একে তো তালুকদারদের কাছ থেকে অপমানিত হওয়া, তার মুখের উপর লাজুকের তর্ক করা, বাবার ধমক, তার উপর আবার বিকালের মিটিংয়ে একটা বড় ঝামেলা, সব মিলিয়ে শেহনাজের মেজাজটা আজকে সপ্তমে চড়ে আছে। তাই সে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এর সাদা পাঞ্জাবিটা পাল্টে কালো শার্ট আর ট্রাউজার পরে নিল। পায়ের শব্দ পেতে লাজুক বইয়ের দিকে আরও মনোযোগ দিল। সাজিয়া আর মানহাও পুরোদমে পড়তে থাকলো। পড়া না পারলে কপালে দুঃখ আছে। সাজিয়া আর মানহা ভয়ে কাঠ হয়ে গেল। লাজুকও বেশ ভয় পেল। বোঝাই যাচ্ছে আজকে অনেক রেগে আছে শেহনাজ, নাহলে পড়ার ঘরে এসে আগে এই প্রশ্ন। লাজুক মুখের উপর থেকে বইটা একটু সরিয়ে দেখলো বেত নিয়ে দাঁড়িয়ে আছে শেহনাজ। বল, কে বলেছে? আচ্ছা বলবি না যখন, আমি এই কথাটা সত্যি করে দিচ্ছি। সাজিয়া, মানা, হাত দে। আমি বলেছি শমশের চাচাকে। লাজুক চায় না যে তার জন্য বিনা দোষে সাজিয়া মানহা শাস্তি পাক, তাই সে চট করে দাঁড়িয়ে সত্যি কথাটা বলে দিল। সাজিয়া, মানা, রুম থেকে বের হ। গম্ভীর কণ্ঠে বলল শেহনাজ। সাজিয়ারা গেল না, তারা লাজুকের দিকে তাকিয়ে রইল করুণভাবে। যেতে বললাম না তোদের? ধমকে সুরে বলল শেহনাজ। লাজুক, চল আমাদের সাথে। আমি শুধু তোদের যেতে বলেছি, লাজুককে নয়। ও এখানে থাকবে, ওর সাথে আমার অনেক বোঝাপড়া আছে। সাজিয়ারা বের হতেই দরজা ছিটকিনি দিয়ে দিল শেহনাজ। দরজা বন্ধ হতেই মানহা বলল, আজকাল লাজুকের কপালে অনেক দুঃখ আছে। কেউ আজকে বাড়িতেও নেই, সবাই আজকেই বেড়াতে যেতে হলো। এখন কি হবে ওর? হালকা কান্না স্বরে বলল, ওর কি দরকার ছিল নিজের নামটা বলার? একটা দিন হয় মার খেতামই, কি এমন হতো আমাদেরকে বাঁচাতে গিয়ে নিজে। এবার কেঁদেই দিল দুজনে। লাজুককে খুব ভালোবাসে ওরা, ছোটবেলার থেকেই একসাথে বড় হয়েছে, সবকিছুতে একে অপরের সাথে থাকে সবসময়। দরজা বন্ধ করে লাজুকের দিকে এগিয়ে যেতে লাগলো শেহনাজ।
হাতের বেদটা শক্ত করে ধরে রেখেছে। এতক্ষণ মাথা নিচু করে টেবিলের একপাশে দাঁড়িয়েছিল লাজুক। এবার ধীরে ধীরে মাথা তুলে শেহনাজের দিকে তাকাতেই কলিজার পানি শুকিয়ে গেল তার। হার্টবিট এত জোরে লাফালাফি করছে যে মনে হচ্ছে এখনই হার্ট অ্যাটাক করবে সে। চোখ দুটো রক্ত লাল হয়ে আছে শেহনাজের। মনে হচ্ছে এখনই চোখ থেকে আগুন বের হয়ে চারিপাশের সবকিছু জ্বালিয়ে দিবে। শেহনাজ এগিয়ে আসতে লাগলো লাজুকের দিকে। এখন লাজুকের থেকে মাত্র 1 হাত দূরে দাঁড়িয়ে আছে সে। আজকে শাস্তি পাওয়াটা তোর জন্য ফারেস হয়ে গেছে। শেহনেওয়াজ ভাই। দরজার বাইরে দাঁড়িয়ে প্রায় মিনিট 10 যাবৎ শেহনাজকে ডেকে যাচ্ছিল মানহা আর সাজিয়া। কোনো সারা শব্দ না পেয়ে হাল ছেড়ে দিয়ে ফ্লোরে বসে পড়ল দুজনে। তারও প্রায় 5 মিনিট বাদে দরজা খোলার শব্দ হতেই দুজনে উঠে দেখলো রুম থেকে বের হয়েছে লাজুক। চোখ মুখ লাল হয়ে আছে ওর। কি হয়েছে লাজুক? ভাইয়া কি মেরেছে তোকে? লাজুক নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল, দৃষ্টি তার সামনের দিকে স্থির হয়ে আছে। বল না প্লিজ, তোর চোখ মুখ লাল হয়ে আছে কেন? সাজিয়া আর মানহাকে জড়িয়ে ধরে কেঁদে দিল লাজুক। কি হয়েছে লাজুক, বল প্লিজ। তুই কাঁদছিস কেন? ভাইয়া কি করেছে তোর সাথে? তুই শুধু একবার বল আমাকে, আমি বাবার কাছে নালিশ করব ভাইয়ার নামে। আমি বলতে পারবো না রে, মাফ করিস আমায়। কেন বলতে পারবি না? কি এমন হয়েছে যে আমাদের বলা যাবে না? দেখ, তুই যদি না বলিস ভাইয়া তোর সাথে কি করেছে, তাহলে কিন্তু আমরা তোর সাথে কথা বলবো না। কথাটা বেশ জোর দিয়েই বলল সাজিয়া। ফলস্বরূপ লাজুককে এবার মুখ খুলতে হলো। শাহনাজকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে ওনার ঘোমটাটা একটু সামনে টেনে দিল লাজুক। এটা যেন ওর একটা অভ্যাসে পরিণত হয়েছে। যখনই শেহনাজের সামনে আসে অথবা অনেক রেগে থাকে তখনই লাজুক ওনার ঘোমটাটা মুখ পর্যন্ত টেনে দেয়, যার ফলে ওর চেহারার প্রায় অর্ধেকাংশই দেখা যায় না। ব্যাপারটা মোটেও পছন্দ নয় শেহনাজের। আগে রেগে থাকলে তো লাজুকের এই কাণ্ডটা শেহনাজের জন্য আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো। আপাতত তাই হয়েছে শেহনাজের সাথে। লাজুককে ঘোমটা টানতে দেখে হাতের বেদটা আরো শক্ত করে চেপে ধরল সে। লাজুক, ঘোমটা সরা। চুপচাপ দাঁড়িয়ে রইল লাজুক, কোনো প্রতিক্রিয়া দেখালো না সে। শেহনাজ টান দিয়ে ঘোমটাটা ফেলে দিল লাজুকের। কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সে। লাজুক সেজেছে আজকে, চোখে কাজল দিয়েছে আর ঠোঁটে লিপস্টিক। মাথা গরম থাকায় এতক্ষণ ব্যাপারটা খেয়াল করেনি শেহনাজ। এবার যেন শেহনাজের মাথাটা আরো গরম হয়ে গেল। লাজুকের 1 হাত শক্ত করে চেপে ধরে বলল, তুই সেজেছিস কেন? এটা আমার পড়ানোর জায়গা, কোনো সার্কাস নয়। ও বুঝেছি, মনের রং লেগেছে তাই না? তোর আব্বার সঙ্গে আমাকে কথা বলতে হবে যে তার মেয়ের মনে এখন রংধনু এসেছে। দাঁড়া, তোর মনের রংধনু আমি মুছে ফেলার ব্যবস্থা করছি। শেহনেওয়াজ ভাই, আমি ইচ্ছে করে সাজিনি, বিশ্বাস করুন ফুপি। একদম চুপ, একটা কথাও তুই বলবি না। এরপর থেকে তোকে যেন আর কখনো আমি শাস্তি না দেখি। বুক পকেট থেকে রুমালটা বের করে লাজুকের ঠোঁটে লিপস্টিক মুছে দিল শেহনাজ, আর অনামিকা আঙ্গুল দিয়ে চোখের কাজল লেপটে দিল। লাজুকের মুখ থেকে সব শোনার পর ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল সাজিয়া আর মানহা। ভাইয়া তোকে মারেনি? বেশ বিস্ময় নিয়ে প্রশ্নটা করলো সাজিয়া। না, মারেনি। তুই সত্যি বলছিস তো? সন্দেহের দৃষ্টিতে বলল সাজিয়া। আমি মিথ্যে কেন বলতে যাব? সত্যি শেহনেওয়াজ ভাই মারেনি আমাকে। ভাইয়া তো এমন নয়, একবার যা বলে তাই করে। তবে তবে ভালোই হয়েছে, তুই মার খাওয়ার হাত থেকে বেঁচে গেছিস। আমাদের তো টেনশনে হার্ট ফেল হবার জোগাড়। যাক, অল্পের মধ্যে ব্যাপারটা মিটে গেছে। আচ্ছা শোন না তোরা, কালকে ফুপি আমাদেরকে সিনেমা দেখাতে নিয়ে যাবে বলেছে, টিকিটও কেটে রেখেছে আমাদের জন্য। সত্যি? আমরা তাহলে চল কালকে শাড়ি পরে বের হই। তোদের আসলেই বোধ বুদ্ধি কম আছে রে। শেহনেওয়াজ ভাই যদি একবার জানতে পারে যে আমরা সিনেমা দেখতে যাব, তার ওপর আবার শাড়ি পরে, তাহলে আমাদের খবরই আছে বলে দিলাম। তুই ভাইয়াকে ভয় পাচ্ছিস বলে মনে হচ্ছে। সেরকম কোনো ব্যাপার নয়। আমি চাই না যে আমার জন্য তোদের বারবার শাস্তি পেতে হোক। ভাইয়া জানতে পারবে না, তুই নিশ্চিত থাক। কালকে আমরা শাড়ি পরেই বের হব। কিন্তু কোনো কিন্তু নয়, আমি লতিফা ফুপির সাথে কথা বলে নেব। আচ্ছা, আমি যাচ্ছি তাহলে। পরের দিন বিকালে বেশ তাড়াহুড়ো করেই তৈরি হচ্ছে লাজুক। দুপুর 3টা নাগাদ ঘুমিয়েছিল সে। লতিফা এসে ডাক দিয়ে বলল দ্রুত তৈরি হয়ে নিতে, একটু পরেই বের হবে তারা। লতিফা সবাইকে বলেছে যে তার অনেক পুরনো একজন বান্ধবী আছে, সে দাওয়াত দিয়েছে, তার বাড়িতেই যাবে। লতিফার এই কথায় সবাই বিশ্বাস করে তাদেরকে যেতে দেওয়ার জন্য রাজি হয়েছে। লতিফার থেকে একটা গাঢ় গোলাপি রঙের শাড়ি নিয়েছে লাজুক। প্রায় আধা ঘন্টা যাবৎ 30টা শাড়ি ঘেটে এটাই তার কাছে উপযুক্ত মনে হয়েছে। শাড়িটা বেশ দারুণভাবে পরতে পারে লাজুক, এজন্য সাজিয়া আর মানহা ওর কাছ থেকে শাড়ি পরেছে। তৈরি হয়ে বের হবে ওরা।
লাজুক তার মায়ের কাছে গিয়ে বলল, আমরা বের হচ্ছি আম্মা। আচ্ছা সাবধানে যেও আর তাড়াতাড়ি চলে এসো। সামনে তোমাদের ম্যাট্রিক পরীক্ষা, সে খেয়াল আছে তোমাদের? সারা দিন শুধু ঘুরি, পড়াশোনা তো একটু করতে হবে নাকি? আচ্ছা আম্মা, তাড়াতাড়ি আসার চেষ্টা করব। শিমুলপুরের বাইরে যাওয়ার দুটো উপায় রয়েছে, নৌকায় অথবা গাড়িতে করে। মেন রাস্তাতে গেলে ধরা পড়ার ভয় আছে, এজন্য নৌকায় উঠেছে 4 জনে। একে তো শাড়ি পরা, তার উপর আবার ছোট্ট ডিঙ্গি নৌকা, তাই নৌকায় উঠতে বেশ বেগ পেতে হলো ওদের। মানহা তো এক প্রকার হোঁচট খেয়ে পড়েই যাচ্ছিল প্রায়। সিনেমা হলে রাজ্জাক শাবানা জুটির সিনেমা বেশ ভালোভাবে উপভোগ করেছে ওরা। লাজুকের প্রিয় জুটি হচ্ছে রাজ্জাক শাবানা। হল থেকে বের হওয়ার সময় কিছু চিপস আর চকলেট কিনে নিল ওরা। লাজুক একটা চিপস খেতে খেতে সাজিয়া আর মানহার সাথে কথা বলছিল। লতিফা পাশের দোকানে গিয়েছে তার কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। হঠাৎ লাজুকের হাত থেকে চিপসের প্যাকেটটা পড়ে গেল। কি হয়েছে লাজুক? চিপসের প্যাকেটটা ফেলে দিলি কেন? ফেলে দিইনি রে, পড়ে গেছে। আর এখন চিপস খাওয়ার সময় নেই, এখান থেকে ভাগতে হবে আমাদের। আতঙ্কিতভাবে বলল লাজুক, মুখটা চুপসে গেছে তার। হঠাৎ ভাগতে হবে কেন আমাদের? কি সব উল্টোপাল্টা বলছিস তুই? সামনে দেখ, বাঘ। সামনের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলো লাজুক। ভাইয়া। শেহনাজকে দেখে চোখ ছানা বড়া হয়ে গেছে সাজিয়া আর মানহার। তাদের থেকে কিছুটা দূরে জিপের উপর বসে কয়েকটা ছেলের সাথে কথা বলছে শেহনাজ। তার পাশে বসে আছে এলাকারই 2 জন ছেলে, মিরাজ ও রাকিব। শেহনাজকে এই অসময়ে এখানে দেখবে আশা করেনি ওরা। শেহনাজ এখনো দেখেনি ওদেরকে, উল্টো দিকে মুখ করে বসে আছে সে। সাজিয়া, মানহা, এখানে আর দাঁড়ানোর কোনো পরিস্থিতি নেই আমাদের, চল এখান থেকে। বেশ তাড়াহুড়ো নিয়ে বলল লাজুক। লতিফাকে কোথাও খুঁজে পেল না ওরা। উপে যাবে কোথায়? একটু আগে তো এখানেই ছিল। আর এত মানুষের ভিড়ের মাঝে খুঁজবো বা কোথায়? বেশ বিপাকে পড়েছে। সামনে শেহনাজ আর পিছনে লতিফা নেই। এখন কি করবে ওরা? আচ্ছা চলো তো ফুফি, সিনেমা হলের পেছনের রাস্তায় যেতে পারে, ওদিকটায় একবার খুঁজে আসি। 3 জন উল্টো দিক দিয়ে সিনেমা হলের পেছনে রাস্তায় গেল, যাতে শেহনাজ দেখতে না পায়। সিনেমা হলের পেছন দিকটা বেশ নিরিবিলি, জনমানবহীন শুনশান জায়গা। লাজুক প্লিজ এখান থেকে চল, আমার না খুব ভয় লাগছে। দেখেছিস কি নিরিবিলি আর ফাঁকা জায়গাটা? মানুষ তো দূরের কথা, একটা গরু ছাগলও নেই। কেন? এই যে আমরা আছি না, গরু ছাগল। বিরক্তিতে কপাল কুঁচকে গেল মানহার। সে একটা সিরিয়াস কথা বলছে, এর মাঝে সাজিয়াকে মজা করতে হবে। আসলেই তোর মাথায় সমস্যা আছে, ভয়ে মরে যাচ্ছি আর তুই মজা করছিস। আচ্ছা চুপ কর তো তোরা, সময়ের দিকে খেয়াল আছে তোদের? সন্ধ্যা হয়ে যাচ্ছে, দেরি হলে আম্মা বকাবকি করবে। চল আর একটু সামনে গিয়ে দেখি ফুকে পাই কিনা, চল। ওগো সুন্দরীরা, আমাদের সাথে দেখা করতে এসেছো নাকি? তো কথা না বলেই চলে যাচ্ছ? লতিফাকে খুঁজতে গিয়ে আরও জনশূন্য স্থানে চলে এসেছিল ওরা 3 জনই। হঠাৎই খেয়াল করলো 3-4 জন ছেলে একটু সামনেই বাইকের উপর বসে আছে। ছেলেগুলোকে দেখে ওরা আর সামনে এগোয়নি। ফিরে আসতে যাবে তখনই পেছন থেকে এমন ব্যঙ্গাত্মক কথা শুনে থমকে দাঁড়ালো সবাই। সাজিয়া বলল, লাজুক দ্রুত চল, এখানে বোধহয় আর দাঁড়ানো ঠিক হবে না আমাদের। চল। ওরা দ্রুত পা চালালো। হঠাৎই ছেলেগুলো ওদের সামনে এসে রাস্তা আটকে দাঁড়ালো। কি সমস্যা আপনাদের? রাস্তা আটকাচ্ছেন কেন? বেশ রেগে গিয়ে প্রশ্নটা করলো লাজুক। সমস্যা তো আছেই গোলাপি সুন্দরী, তোমরা যে আমাদের সাথে কথা না বলেই চলে যাচ্ছ। লাজুককে উদ্দেশ্য করে কথাটা বলল ছেলেগুলো। আমরা অপরিচিত মানুষদের সাথে কথা বলি না, পথ ছাড়ুন, যেতে দিন আমাদেরকে। একবার যখন এ পথেই এসে পড়েছো, তখন আমাদের সাথে কথা না বলে তো যেতে পারবে না সুন্দরীরা। আমরা আপনাদের সাথে কথা বলতে চাই না, ভালোভাবে বলছি, পথটা ছাড়ুন, না হলে কি করবে? মেয়ে তো দেখছি ভালোই জেদ আছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাকে। লাজুকের হাত ধরে টান দিল একটা ছেলে। এটা কি ধরনের অভদ্রতা? হাত ধরছেন কেন? হাত ছাড়ুন, আমি কিন্তু চিৎকার করবো এবার। করো, যত খুশি চিৎকার করো, এখানে কেউ তোমার চিৎকার শুনবে না, আর তোমাকে বাঁচাতেও আসবে না। কি করছেন? হাত ছাড়ুন ওর, আমরা কিন্তু লোকজন ডাকবো বলে দিলাম। ওদের কথা কানেই নিল না বখাটে ছেলেগুলো। জিপে শেহনাজের পাশের সিটে মাথা নিচু করে বসে আছে লাজুক, পিছনে বসে আছে সাজিয়া, মানহা আর লতিফা। বেশ ঠান্ডা মেজাজে আছে শেহনাজ। ওর কাছ থেকে এরকম আচরণ আপাতত কেউই আশা করেনি। শেহনওয়াজ, ওদেরকে কিছু বলিস না, ওদের কোনো দোষ নেই, এসব আমার প্ল্যান ছিল, সব দোষ আমার। লতিফার কথার কোনো প্রত্যুত্তর করল না শেহনাজ, যেন ঝড়ের আগে ঠান্ডা আবহাওয়ার পূর্বাভাস। বখাটে ছেলেগুলো লাজুকের হাত ধরে টান দেওয়া মাত্রই পেছন থেকে কে যেন তাদের একজনার কাঁধে হাত রাখলো। ওই কে রে আমার কাঁধে হাত দেয়? কার এত সাহস?
পেছন ঘুরে বলল ছেলেটা। আমি মীর শাহনওয়াজ দেওয়ান। চিনতে পারিসনি বোধহয়। সানগ্লাসটা পাঞ্জাবির কলারে সেট করতে করতে বলল শেহনাওয়াজ। শেহনাজ ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ তো বেশ ভালোই ছিলাম, তবে এখন হয়তো একটু। কি হয়েছে ভাই? কোনো ভুল করেছি আমরা? রাকিব, মিরাজ, ওদেরকে এখান থেকে নিয়ে যা। গম্ভীর কণ্ঠে লাজুকদের দিকে ইশারা করে বলল শেহনেওয়াজ। লাজুক, সাজিয়া ও মানহা এতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। শেহনেওয়াজের কথাটা শুনে মাথা তুলতেই দেখতে পেল বুকে দু হাত গুজে বেশ শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে শেহনেওয়াজ। মনে হচ্ছে কিছুই হয়নি এখানে। শেহনেওয়াজের আদেশে লাজুকদের একটু দূরে বটগাছের নিচে নিয়ে দাঁড় করিয়ে দিল রাকিব ও মিরাজ। আচ্ছা লাজুক, ভাইয়া কি এত কথা বলছে ছেলেগুলোর সাথে? দেখ কেমন ফিসফিস করছে। আসলে শেহনাজ খুব ভদ্র, তার সাথে ছেলেগুলোর সাথে কথা বলছে বলে মনে হচ্ছে। লাজুকের একটু দূরে দাঁড়ানো বিধায় কোনো কথাই শুনতে পাচ্ছে না। মিনিট পাঁচেক বাদে শেহনাজ এলো ওদের কাছে। মিরাজ আর রাকিবকে বলল, এদিকে আয় তো একটু, তোর সাথে কথা আছে। মিরাজ আর রাকিবকে কিছু একটা বলে সাজিয়াদের ইশারা করে তার পেছনে আসতে বলল শেহনাজ। ওরা বাধ্যমের মতো শেহনাজের পেছনে হাঁটতে লাগলো। জিপের কাছে এসে দাঁড়িয়ে গেল শেহনাজ। লতিফা পুপি, তুমি এখানে? আমরা তোমাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম, আর তুমি কি না? লতিফাকে উদ্দেশ্য করে বলল সাজিয়া। শেহনেওয়াজি তো আমাকে এখানে দাঁড়াতে বলে তোদের খুঁজতে গেল। কোথায় ছিলি তোরা? আমরা মানহা সাজিয়াকে চিমটি কাটলো। কথা বলা বন্ধ হয়ে গেল সাজিয়ার। কি করছিস রাজিয়া? আমরা এখন আপাতত ফাঁসির আসামি। আমাদের জন্য এখন চুপ করে থাকাই শ্রেয়। লাজুক কোনো কথা বলছে না। সেই যে মাথা নিচু করেছে আর এখনো পর্যন্ত ঘাড় ঘুরায়নি। সাজিয়া, মানা, পেছনে গিয়ে বস। আচ্ছা। তাহলে আমিও পেছনে গিয়ে বসি। শেহনেওয়াজ, লাজুক সামনে বসবে। অগত্যা অনিচ্ছার সত্ত্বেও সামনেই বসতে হলো লাজুককে। সে বেশ অনুভব করতে পারছে বাঘ এখন মারাত্মক ক্ষেপে আছে, যখন তখন ধরে শটাং করে পেটের মধ্যে চালান করে দিতে পারে। জিপের মধ্যে বসে বেশ অস্বস্তি অনুভব করছে লাজুক। শাড়ির আঁচলটা কিছুক্ষণ পরপরই বাতাসের তোড়ে সরে যাচ্ছে, ফলে তার পেট কিছুটা দৃশ্যমান হচ্ছে। তোর শাড়ি ঠিক কর। শেহনাজের কণ্ঠে স্বরগম্ভীর। সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করতে করতেই কথাটা বলল সে। চমকে শাড়ির আঁচলটা কাঁধ থেকে পেঁচিয়ে শরীরের সাথে চেপে ধরল লাজুক। শেহনাজ তার পেটের দিকে তাকিয়েছিল। কথাটা ভাবতেই শিওরে উঠল লাজুক। বাড়ির সামনে জিপটা থামিয়ে কারোর সাথে কোনো কথা না বলে সোজা ভেতরে চলে গেল শেহনাজ। সাজিয়া আর মানহা কোনো মতে শাড়িটা সামলে শেহনাজের পেছনে গেল। লাজুককে বাড়িতে নিয়ে গেল লতিফা। বাড়িতে প্রবেশ করে প্রথমে একটা কাচের ফুলদানি হাতে উঠিয়ে আছাড় দিল শেহনাজ। এরপর হাতের কাছে যা পেল সবই একটা একটা করে ফেলতে লাগলো সে। সাজিয়া আর মানহা কিছুটা দূরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। থরথর করে কাঁপছে দুজনে। ভাঙচুরের শব্দে দেওয়ানবাড়ির সবাই নিজেদের ঘর থেকে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। মামার বাড়ি থেকে ছুটি কাটিয়ে ফিরে সবেমাত্রই ফ্রেশ হতে গিয়েছিল মীর রেজাউল দেওয়ানের বড় ছেলে রহিক। তার এই ভাঙচুরের শব্দে বেশ বিরক্ত লাগলো, তাই সে তোয়ালে পেঁচিয়ে ড্রয়িং রুমে এসে শেহনাজকে উদ্দেশ্য করে বলল, উফ ভাইয়া, তোমার কি এই ভাঙচুর করা ছাড়া দিনে আর কোনো কাজ নেই? যখনই দেখি শুধু ভাঙচুর করতে থাকো। আরে চিল করো না। লাইফে চিল করা ছাড়া কি আর কোনো কিছু আছে নাকি? কি হয়েছে শেহনাজের মা? তুই এত রেগে আছিস কেন? শেহনাজের মা আসফি বেগম জিজ্ঞাসা করলেন। চুপ করে রইল শেহনাজ। সে আপাতত একজনের এই ভাঙচুরের শব্দ শুনে এখানে আসার অপেক্ষায় আছে। কি গো নাতিন, কি হয়েছে তোমার? এত রাগ কিসের? প্রশ্ন করল শেহনাজের দাদি রুনু বেগম। হাতে থাকা গ্লাসটাও শেষ পদক্ষেপ হিসেবে মেঝেতে ছুঁড়ে মারল শেহনাজ। শমশের, ও শমশের, নিচে একটু আয়তো বাজান। এতক্ষণ দোতলায় নিজের ঘরে বসে খবরের কাগজ পড়ছিল শমশের দেওয়ান। ভাঙচুরের শব্দ শুনে সে নিচে দেখতে আসেনি যে ঘটনা কি। আসলে সে জানে যে এসব এই বাড়ির নিত্যকার ব্যাপার, আর কে করেছে তাও বেশ ভালো করে জানা আছে তার। তবে হঠাৎ নিজের মায়ের গলা পেয়ে আর বসে থাকতে পারল না। শত হোক মায়ের ডাক সে অমান্য করতে পারে না। কি হয়েছে আম্মা? ডাকছো কেন? আর মেঝের এই কি অবস্থা? মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাচের টুকরাগুলোর দিকে লক্ষ্য করে বলল শমশের। বলার কি হয়েছে শোন তো। আমার ঘরে তো কিছুই কয় না, দেখ যদি তোরে কিছু কয়। আমি শুনতে পারবো না আম্মা। বেশ বিরক্তি নিয়ে বলল শমশের। উনি শুনবেন কেন দাদিমা? উনি তো কোনো কিছুই শুনতে চান না। আমি জাস্ট চুপ করেছিলাম ওনার এখানে আসার অপেক্ষাতে। এই তো চাচা যেন চলে এসেছেন। রেজাউলকে বাড়ির ভেতর প্রবেশ করতে দেখে বলল শেহনাজ। আচ্ছা, সবাই যখন এখানে উপস্থিত তাহলে আমি বলা শুরু করি। হ্যাঁ ভাইয়া,
বল তোর কি হয়েছে? রুহিকের কৌতূহলী মনে প্রশ্ন। দাদিমা, আমি তোমাকেই বলছি। এই যে আছেন না দ্য গ্রেট মীর শামসের দেওয়ান, উনি কখনো আমার কোনো কথা গুরুত্বই দেন না। ওনার কাছে আমার কথা একদমই গুরুত্বহীন। দাদিমা, আমি একটা ডিসিশন নিয়েছি। আজকে থেকে সাজিয়া ও মানহার বাড়ির চৌখাট বেরোনো নিষেধ। আর যদি কোনোদিন আমার এই নিষেধাজ্ঞার কোনো অমান্য হয়, তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। এই কথাটা আমি সবার সামনে বলে রাখছি। পরবর্তীতে কেউ যেন আমাকে দোষারোপ করতে না পারে। সবই বুঝলাম না তিন, কিন্তু এইটা বুঝলাম না হঠাৎ কি এমন হইল যে তোমার এই পদক্ষেপ? আর সাজিয়া মানহা কি তোমার সাথে আইছে নাকি? ওগো কোথায় পাইলা তুমি? এত কিছু জানার দরকার নেই দাদিমা। আমি যে সবাইকে আমার সিদ্ধান্তের কথা জানিয়ে রাখলাম। আর মা, চাচি, তোমাদেরকে বলছি, তোমাদের দায়িত্ব হলো ওরা যেন বাড়ির বাইরে না যায়, সেই দিকে লক্ষ্য রাখা। রোহিত, কাল থেকে তুই ওদেরকে স্কুলে দিয়ে আসবি। আচ্ছা ভাইয়া। আর কেউ কোনো কথা বলল না শেহনাজের উপর। ও যখন বলেছে নিশ্চয়ই কোনো কারণ আছে। শমশের কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু রেজাউল তাকে থামিয়ে দিয়েছে। আচ্ছা ফুপি, কোথায় ছিলে তুমি? জানো তোমাকে খুঁজতে গিয়ে আমরা কি বিপদে পড়েছিলাম? আমি তো দোকানে গিয়েছিলাম, সেখানে এক পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছিল, তার সাথে একটু কথা বলছিলাম। তোদের বলেছিলাম সিনেমা হলের সামনে দাঁড়িয়ে থাকতে, পরে তোদেরকে খুঁজতে গিয়ে দেখি সেখানে নেই তোরা। শেহনওয়াজের সাথে আচমকা দেখা হয়ে যায় আমার। একে তো টেনশনে ছিলাম, তাই শেহনওয়াজকে সত্যি কথাটা বলতেই হলো যে আমরা সিনেমা দেখতে এসেছিলাম, তোদেরকে খুঁজে পাচ্ছি না। তখন তো ওই তোদেরকে খুঁজতে গেল। আমি আজকে পড়তে যাব না ফুপি, আমার অনেক ভয় লাগছে। সাজিয়া আর মানহার যে কি হবে। আর কখনো এইভাবে মিথ্যা বলে বের হওয়া যাবে না। ঢের শিক্ষা হয়েছে আমার। আমারও। ভাবি যদি জিজ্ঞাসা করে এত দেরি হয়েছে কেন, তাহলে কি বলবো লাজুক? বলবে যে তোমার বান্ধবী দেরিতে ছেড়েছে আমাদেরকে। আচ্ছা। শেহনাজ একটার পর একটা বেতের বাড়ি দিয়ে যাচ্ছে লাজুকের হাতে। প্রায় অর্ধশতাধিক বেতের বাড়ি দেওয়ার পর দেওয়ানবাড়ির সামনের রাস্তায়, যেখান থেকে শিমুলপুরের বাসিন্দাদের মূল যাতায়াতের রাস্তা, সেখানে এক পায়ে কান ধরিয়ে দাঁড় করিয়ে দিয়েছে লাজুককে। রাস্তা দিয়ে প্রতিবেশীরা যাওয়া আসা করছে। তারা একে অপরের সাথে বলাবলি করছে। সবাই হাসাহাসি করছে লাজুককে নিয়ে। লজ্জায় মাথা কাটা যাচ্ছে লাজুকের। কিছু করিনি তো আমি, আমার কোনো দোষ নেই। ওই লোকটা এমনিতেই খারাপ, এই জন্য আমাকে ইচ্ছে করে শাস্তি দিয়েছে। আমার কোনো দোষ নেই, কোনো দোষ নেই আমার। লাজুক, এই লাজুক, উঠ বলছি। সেই কখন থেকে কিছু উল্টোপাল্টা বকে যাচ্ছিস ঘুমের মধ্যে। নিজের মায়ের কথাটা শোনার পর বিছানা থেকে পড়তে পড়তে লাফ দিয়ে উঠল লাজুক। সে এতক্ষণ স্বপ্ন দেখছিল, তাও এত বাজে একটা স্বপ্ন। রাগে দুঃখে অপমানে মনে হচ্ছে যে মাথার চুলগুলো একটা একটা করে টেনে ছিঁড়ে ফেলা উচিত লাজুকের। এই অসময় ঘুমিয়েছিস কেন? পড়তে যাবি না? পড়তে যাওয়ার কথা শুনে আটকে উঠল লাজুক। বেঁকে বসলো সে। না না, আজকে পড়তে যাব না আমি। পড়তে যাবি না কেন? সামনে তোর পরীক্ষা, আর এখন তুই পড়াশোনায় ফাঁকি দেওয়ার চিন্তা করছিস? এসব এ বাড়িতে চলবে না। আগে উঠ, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নে, আমি নাস্তা দিচ্ছি। 5:30 বেজে গেছে প্রায়, আর কিছুক্ষণ পরেই তো আজান দিয়ে দিবে। আজকে আমার ভালো লাগছে না আম্মা, আজ বরং না যাই। কোনো অজুহাত চলবে না, দ্রুত ফ্রেশ হতে যা। লাজুককে জোর করে ঠেলে ঠুলে ওয়াশরুমে পাঠিয়ে দিল তহুরা বেগম। ফ্রেশ হয়ে এক কাপ রং চা আর দুটো বিস্কিট খেয়ে ব্যাগে বই খাতা গুছিয়ে দেওয়ানবাড়ির উদ্দেশ্যে বের হলো লাজুক। দাঁত কেলিয়ে হাসতে হাসতে বলল রুহিক। মুখটা ভেঙচি কেটে রুহিকে ধাক্কা দিয়ে পাশ কাটিয়ে চলে গেল লাজুক। কিরে লাজুক, আজকে কি কাণ্ড ঘটিয়েছিস তোরা? কই কিছু করিনি তো। তোকে কে বললো রুহিক? এই, তোকে না বলেছি আমার সাথে তুই তোকারি করবি না? আর নাম ধরে ডাকছিস কেন তুই আমাকে? আমি তোর থেকে বয়সে ও ক্লাসে 2 দিক থেকেই বড় হই। আসছে মাত্র 4 বছরের, আর 5 ক্লাসের বড় হয়ে ভাব নিচ্ছিস? হ্যাঁ, আর তোকে তো আমি ছোটবেলা থেকে এইভাবে ডাকি। তোর সাথে কথা বলাই বৃথা, আসলে তুই একটা কাল লাগেনি। তাহলে তুই হচ্ছিস সাপুরে। যা যা যা, তোর সাথে কথা বলে কে? দেখিস আজকে তোর কপালে কি দুর্ভোগ আছে। যাই থাকুক আমি বুঝে নেব, তুই সর, চোখের সামনে থেকে সর। আসলে রুহিকের সাথে তার সম্পর্কটা এমন যেন সাপে নেউলে সম্পর্ক। লাজুক মা, এদিকে আয় তো। শেহনাজের মা আসফি বেগমের ডাকে রান্নাঘরের দিকে তাকালো লাজুক। সেখানে চা বানাচ্ছে আসফি বেগম, সাথে রয়েছে রোকেয়া। কি হয়েছে চাচি আম্মা, কিছু বলবা? তুই তো দোতলায় যাচ্ছিস, এই চায়ের কাপটাও নিয়ে যা। ওখানে সাজিয়া মানহা আছে, শেহনাওয়াজকে এই গ্রিন টিটা দিবি, আর তোরা 3 জন বাকিগুলো নিবি। লাজুকের হাতে চায়ের ট্রেটা দিয়ে দোতলায় পাঠিয়ে দিল আসফি বেগম। আসতে পারি?
শেহনাওয়াজের রুমের দরজার সামনে দাঁড়িয়ে হালকা ধাক্কা দিয়ে বলল লাজুক। কোনো সারা শব্দ পাওয়া গেল না ভেতর থেকে, তাই রুমের ভেতর প্রবেশ করলো লাজুক। সাজিয়া মানহা নিশ্চয়ই পড়ার ঘরে আছে। এই ভেবে চায়ের ট্রেটা শেহনাওয়াজের বেডের পাশে ছোট্ট টেবিলটাতে রেখে পড়ার ঘরে চলে গেল লাজুক। সেখানে গিয়ে কাউকে দেখতে পেল না সে, বোধহয় সাজিয়ারা ওদের ঘরে আছে। ব্যাগটা রেখে পড়ার ঘর থেকে বের হয়ে গেল লাজুক। পড়ার ঘর থেকে বের হয়ে শেহনাজের রুম পার হবে তখনই তুই আমার রুমে বিনা অনুমতিতে প্রবেশ কেন করেছিস? পেছন থেকে গম্ভীর কণ্ঠে প্রশ্ন শুনে জমে বরফ হয়ে গেল লাজুক। আজকে আমাকে নির্ঘাত এখানেই মেরে ফেলবে বজ্জাতটা। আপনাকে ডেকেছিলাম কিন্তু কোনো সারা শব্দ না পাওয়ায় ভেবেছি আপনি রুমেই নেই, তাই বাধ্য হয়ে না বলে আসতে হলো আপনার রুমে। ওখানে টিভির ওপর আপনার গ্রিন টি রাখা আছে, খেয়ে নেবেন। পেছনে না ঘুরে চোখ বন্ধ করে এক নাগাড়ে কথাগুলো বলে ফেলল লাজুক। পেছনে ফের। গম্ভীরভাবে আদেশের স্বরে লাজুকের উদ্দেশ্যে বলল শেহনাজ। আস্তে আস্তে মাথাটা নিচু করে শেহনাজের দিকে ঘুরে দাঁড়ালো লাজুক। লুক অ্যাট মি। তবুও মাথা নিচু করে রইল লাজুক। কি হলো? তোকে বললাম না আমার দিকে তাকাতে? বেশ জোরে ধমক দিয়ে বলল শেহনাজ। শেহনাজের ধমকানোতে মাথাটা তুলল লাজুক। পর মুহূর্তে লজ্জায় মাথাটা নুয়ে গেল তার। সামনে খালি গায়ে দাঁড়িয়ে আছে শেহনাজ, গলায় জাস্ট একটা তোয়ালে পেঁচানো আর পরনে কালো ট্রাউজার। কি হলো? মাথা নিচু কেন করলি? লজ্জা লাগছে? মাথা নিচু রেখে বলল লাজুক। তোর আবার লজ্জা আছে নাকি? যে মেয়ে শাড়ি পরে ছেলেদের দেখাতে বাইরে বের হয়, আমার তো মনে হয় না তার লজ্জা থাকতে পারে। কি বলছেন এসব? চুপ, একটা কথা তুই বলবি না। তোকে সেদিনও আমি বলেছিলাম তুই কখনো সাজগোজ করবি না। আমার কথা শোনার তো প্রয়োজন বোধ করিস না কখনো, তাই না? আপনি তো বলেছিলেন পড়তে আসলে যেন সাজগোজ না করি। এটা তো বলেননি যে বাইরে গেলে সেজে গুজে যেতে পারবো না। মুখে মুখে একদম তর্ক করবি না। তোকে নিষেধ করেছি মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। সাজিয়া মানহার বাড়ি থেকে বেরোনো বন্ধ করেছি, আর তোর আব্বার সঙ্গে কথা বলে তোরও আমি বাড়ি থেকে বের হওয়া বন্ধ করবো। হোয়াট হ্যাপেন্ড? লুক অ্যাট মি। লজ্জা পাচ্ছিস কেন? হ্যাঁ, শাড়ি পরা অবস্থায় তোর পেট দেখাতে লজ্জা লাগে না, অথচ আমি জাস্ট খালি গায়ে দাঁড়িয়ে আছি জন্য এটা দেখেই তুই লজ্জাতে মরে যাচ্ছিস। কাল থেকে তোদের তিনজনকে রোহিত স্কুলে দিয়ে আসবে, ওর সাথে যেন কোনো বেয়াদবি করা না হয়। কি হলো, মনে থাকবে আমার কথা? বেশ কিছুক্ষণ নীরব থেকে কথাটা বলল শেহনাজ। জি, মনে থাকবে। তো এবার বের হওয়ার রুম থেকে। আজ আমি তোদের পড়াবো না, বাসে চলে যা। আজকে পড়াবেন না কেন? আমার ভালো লাগছে না। কেন, আপনি কি অসুস্থ? জ্বর এসেছে নাকি? অনেক ব্যস্ত হয়ে শেহনাজের কপালে হাত দিতে দিতে বলল লাজুক। এই কি করছিস? ডোন্ট টাচ মি। দ্রুত এক হাত দূরে সরে গিয়ে কথাটা বলল শেহনাজ। আপনার জ্বর হয়েছে কিনা তাই দেখছি। না, আমার জ্বর হয়নি এবং আমি অসুস্থও নই। এবার হাতটা সরাতে কপাল থেকে বিরক্ত লাগছে। লাজুকের হাতটা কপাল থেকে টেনে সরিয়ে দিতে দিতে বলল শেহনাজ। আমি আসি তাহলে? যা, থাকতে কে বলেছে? আমি কি তোকে বেঁধে রেখেছি নাকি? যাই আমি। শেহনাজের কথা শুনেও না শোনার ভান করে ব্যাগ নিয়ে বাড়িতে চলে গেল লাজুক। ভোর 6টায় ঘুম থেকে উঠেছে লাজুক। এত সকালেও কখনোই ঘুম থেকে ওঠে না, তবে আজ কোনো কারণে ঘুমটা ভেঙে গেছে তার। ঘরে মন বসছে না ওর। বাইরে বের হয়ে দেখলো তহুরা বেগম রান্নাঘরে রুটি বানাচ্ছে। আমা, তোমাকে একটু সাহায্য করি? দাও না, আমি বাকি রুটিগুলো বেলে দিই। না, একদমই না। তোমাকেও কাজ করতে হবে না। তোমার যে কাজের স্ত্রী, তাতে সাহায্য করার বদলে আরও কাজ বাড়িয়ে দিবে আমার। তার থেকে বরং তুমি তোমার কাজ করো। ছাদে যে ফুলের গাছগুলোতে পানি দাও। একটা কথা, তুমি আজকে এত সকালে ঘুম থেকে উঠলে যে? কেন জানি না, ঘুমটা ভেঙে গেল আম্মা। ওহ আচ্ছা, এবার তুমি যাও তো, তোমার কাজ করো। এখানে থেকে আমার কাজে ব্যাঘাত ঘটিও না। যাচ্ছি আমি। লাজুকদের বাড়িটা বেশ পুরনো আমলের। যেহেতু বাড়িটা তার দাদা তৈরি করেছিল, তাই তার স্মৃতি রোমন্থন করতে আর নতুন করে ভেঙে বাড়ি তৈরি করেনি লুৎফর রহমান। ছাদের কার্নিশে টবে ঝুলানো ফুল গাছগুলোতে উল্টো দিকে ফিরে পানি দিচ্ছিল লাজুক। ফুল গাছে পানি দেওয়া শেষ হলে পিছনে ফিরে দেখলো বাড়ির ছাদে ব্যায়াম করছে শেহনাজ। উল্টো দিকে মুখ করে আছে শেহনাজ। সে দেখতে পেল না লাজুককে। লাজুকদের বাড়ির ছাদ থেকে দেওয়ান বাড়ির ছাদের মাত্র 1 হাত পরিমাণ দূরত্ব। লাজুক বেশ কিছুক্ষণ ছাদের দরজার আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলো শেহনাজকে। মনে মনে কোনো একটা বুদ্ধি আসছে সে। লাজুক, ও লাজুক, নিচে আয় তো। লতিফার ডাকে ধ্যান ভাঙলো লাজুকের। চুপিসারি সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল সে। কি হয়েছে ফুপি, ডাকছো কেন? কিছু বলবা? তোর ঘরে মনে হয় আমার একজোড়া নূপুর রাখা আছে, দিয়ে যা তো। এই সামান্য একটা কাজের জন্য তুমি আমার পুরো প্ল্যানটায় জল ঢেলে দিলে তো। রেগে এ কথাটা বলল লাজুক। আমি আবার কি করলাম? অবাক হয়ে জিজ্ঞাসা করলো লতিফা। ভাবলাম আজকে একটু ঘোল খাওয়াবো শেহনাজ ভাইকে। অনেকক্ষণ যাবৎ সেই নিয়ে বুদ্ধি হারছিলাম তোমার জন্য। তোর আর কোনো কাজ নেই, শুধু মানুষের পেছনে লাগিস।
না নেই, তোমার নূপুর তুমি নিয়ে এসো, যাও আমার ঘর থেকে নিয়ে আসো। আমি এখন চললাম, আমার কাজ আছে। দৌড়ে ছাদের দিকে চলে গেল লাজুক। ছাদে গিয়ে শেহনাজকে দেখতে পেল না লাজুক। নিশ্চয়ই নিচে নেমে গেছে বজ্জাতটা। আসলে কপাল ভালো ওনার, না হলে আজকে একটু ঘোল খাইয়ে তবেই ছাড়তাম। তাড়াহুড়ো করে তৈরি হচ্ছে লাজুক। সাজিয়া এসে বলে গেছে 5 মিনিটের মধ্যে রেডি হয়ে থাকতে। রুহিক স্কুলে এগিয়ে দিয়ে আসবে ওদের। লাজুক, দ্রুত বাড়ি থেকে বের হ। আর কত সময় লাগবে তোর? আসছি। লাজুকদের বাড়ির গেটের সামনে জিপে বসেছিল সাজিয়া, মানহা আর রুহিক। শেহনাজের কাছ থেকে জিপের চাবিটা নিয়েছে রুহিক। এত দেরি করলি কেন? তোদেরকে স্কুলে দিয়ে আমি ভার্সিটিতে যাব। আমার তো দেরি হয়ে যাবে। যদি দেরি হয়ে যায় তাহলে তুই চলে যেতে পারিস, আমরা নিজের স্কুলে যেতে পারবো, কোনো সমস্যা হবে না। না না, তোদেরকে একা ছাড়া যাবে না। ভাইয়ার নিষেধ আছে। এমনি তো তোরা যা কাণ্ড ঘটিয়ে বেরিয়েছিস, তাতে তোদেরকে একা না ছাড়াই ভালো বলে মনে হয়। তুই বেশি কথা না বলে চল তো। কপাল কুচকে বলল লাজুক। জিপের পেছনের সিটে বসেছে সাজিয়া, মানহা আর লাজুক। রুহিক ড্রাইভ করছে। একটা বুদ্ধি বের করতে লাজুক, কিভাবে এই আপদটাকে বিদায় করা যায়? লাজুকের কানের কাছে মুখটা এনে ফিসফিস করে বলল সাজিয়া। ঠিক বলেছিস তুই, ভাইয়ার সাথে প্রতিদিন এভাবে যেতে পারবো না। আগে আমরা নিজেরা স্কুলে হেঁটে যেতাম, কত আনন্দ হতো। গাছ থেকে ফল পেড়ে খাওয়া, বট গাছের শিকড়ে দোলনায় ওঠা, সব কিছু কত আনন্দের ছিল। আর ভাইয়ার সাথে গেলে প্রতিদিন জিপে করে যেতে আসতে হবে, কোনো আনন্দ করতে পারবো না। জীবনটাই তেজপাতা হয়ে যাবে আমাদের। তুই কিছু একটা কর লাজুক। মূল সমস্যা হচ্ছে সেহনীয় আজ ভাইয়া, আর আদেশেই তো হুইক ভাইয়ার সাথে প্রতিদিন যেতে হবে আমাদের। এখন এমন কিছু একটা কর যাতে রুহিক ভাইয়া আমাদের সাথে আর স্কুলে না আসে। আচ্ছা, আমি ভাবছি কি করা যায়। বেশ চিন্তিতভাবে কথাটা বলল লাজুক। আসলেই তো তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে না, এমনটা কিছুতেই হতে দেওয়া যাবে না। এই যে মহারানীর দল, তোদের স্কুল চলে এসেছি, নেমে পড় সবাই। কেমন আছিস তোরা? স্কুলে আসিসনি কেন দুদিন? জানিস কত মিস করেছি তোদেরকে। জিপ থেকে নামতে আচমকা একটা মেয়ে এসে জড়িয়ে ধরে কথাগুলো বলল সাজিয়া, মানহা আর লাজুকের উদ্দেশ্যে। জিপ গাড়িতে স্টার্ট দিতেই যাচ্ছিল রুহিক। হঠাৎ একটা চঞ্চল মেয়েলি কণ্ঠস্বর শুনে পেছনে ফিরে তাকালো সে। স্কুলের গেটের সামনে লাজুকদের সাথে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। বোঝাই যাচ্ছে লাজুকদের সাথে খুব ভালো বন্ধুত্ব আছে মেয়েটার। মেয়েটাকে দেখে রুহিকের মনে হলো তার মনের মধ্যে কিছু একটা হচ্ছে, যেন হার্টবিট থেমে গেছে তার। অনেকক্ষণ মেয়েটার মুখের পানে চেয়ে রইল সে। তাকে নিরাশ করে দিয়ে মিনিট দুয়েকের মধ্যেই স্কুলের ভিতর চলে গেল মেয়েটা লাজুকদের সাথে, আর পেছনে ফেলে গেল অদ্ভুত এক মায়া। কিছুটা হতাশ হয়ে জিপ স্টার্ট দিল রুহিক। মনে মনে ভাবলো আবারও তো সে আসছে এখানে, অবশ্যই দেখা হবে। প্রথম ক্লাসটা বেশ ভালোভাবেই করলো লাজুকেরা। সেকেন্ড ক্লাস ছিল ফকির আলী স্যারের। আসসালামু আলাইকুম ফকির স্যার। ক্লাসে প্রবেশ করে কথাটা কানে আসতেই কানটা যেন জ্বলে গেল ফকির আলী স্যারের। কথাটার উৎস খুঁজতে গিয়ে যা বুঝলো, একেবারে পেছনের বেঞ্চ থেকে বলা হয়েছে। এই যে বিচ্ছুর দল, তোগো না কইসি আমারে ফকির কইয়া ডাকবি না, শুধু আলী স্যার কইয়া ডাকবি। ভুলে গেছস নাকি তোরা? পেছনের বেঞ্চে বসা ছিল লাজুক, সাজিয়া, মানা আর তুবা। মুখ টিপে হাসছে চারজনে। লাজুক কিছুটা না বোঝার ভান করে বলল, কোথায় স্যার? আমাদের তো মনে নাই, আসলে দুদিন স্কুলে আসি না তো, তাই বোধহয় ভুলে গেছি। ও আচ্ছা, সমস্যা নাই, এরপর থেকে আর কইবি না, মনে থাকবো তো গো। স্যার। মুখে হাসি ফুটিয়ে লাজুকদের সাথে কথা বললেও মনে মনে অনেক রাগ হলো ফকির আলী। ভাবলো আজকে একটু কৌশলে ওদেরকে সায়স্তা করবে। সবাইকে কয়েকটা প্রশ্ন লিখতে দিয়ে লাজুকদের বেঞ্চের সবাইকে বলল, তোরা এই প্যারাগ্রাফটা লিখে দে তো। বেশ অবাক হলো লাজুকেরা। এর আগে কখনোই এই প্যারাগ্রাফটা পড়েনি তারা। সেখানে লিখে দেওয়া তো অসম্ভব ব্যাপার। লাজুক, এই প্যারাগ্রাফটা অনেক বড়, তার উপর আমাদের মুখস্থ নেই, আর লিখতেও তো অনেক সময় লাগবে। স্যার ইচ্ছে করে আমাদেরকে এটি লিখতে বলেছে, প্রতিশোধ নিচ্ছে আমাদের উপর। কথাটা বলল তুবা। আচ্ছা, আমি দেখছি দাঁড়া। স্যার, এই প্যারাগ্রাফটা লিখে দিতে পারি, তবে আপনাকে আমাদের একটা কথা রাখতে হবে। কথা কইয়া দেখ পারি কি না। স্যার, আপনাকে নাক বন্ধ করে নিঃশ্বাস নিতে হবে, পারবেন? লাজুকের কথা শুনে হতচকিত হয়ে গেল ফকির আলী। সে জানে এই কাজটা কখনোই সম্ভব নয়। তারপরেও সে প্রায় 1 মিনিট যাবৎ কাজটা করার চেষ্টা করলো, তবে সফল হলো না, বরং আরো দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। স্যার, আপনি যখন আমাদের এই সামান্য কথাটা রাখতে পারলেন না, তাহলে আমরাও আপনার দেয়া পড়াটা করতে পারবো না। দুঃখিত স্যার। তোরা হচ্ছিস বিচ্ছু মাইয়া, তোগুলাকে কথায় পারা যাইব না।
যাইতেছি আমি। আচ্ছা স্যার, আবার আসবেন, ধন্যবাদ। একে অপরের গায়ের উপর লুটিয়ে পড়ে হাসতে লাগলো চারজনে। স্যারকে বেশ করে ঘোল খাইয়ে দিয়েছে। জিপ গাড়ির হ্যান্ডেলটা শক্ত করে ধরে বসে আছে শেহনাজ। মনে হচ্ছে এখনই ভেঙে ফেলবে হ্যান্ডেলটা সে। তার এমন আচরণ করার কারণটা তার সামনেই দাঁড়িয়ে আছে লাজুক। বেশ এসে এসে একটা ছেলের সাথে কথা বলছে সে। দেখে মনে হচ্ছে ছেলেটার সাথে খুব ভালো বন্ধুত্ব তার। সাজিয়া আর মানহা জিপের পেছনের সিটে বসে আছে। সচরাচর তারা জিপের পেছনের সিটেই বসে। তাড়াতাড়ি ওকে আসতে বল, আমার লেট হয়ে যাচ্ছে। আমার আরো অনেক কাজ আছে। আমার হাতে এত ফালতু সময় নেই যে ওর জন্য বসে এখানে ওয়েট করব। সামনে এসে বস। তো অনেকটা রাগান্বিত আর গম্ভীর কণ্ঠে কথাটা বলল শেহনাজ। লাজুক, কথা শেষ করে দ্রুত আয়, ভাইয়ার নাকি দেরি হয়ে যাচ্ছে। আসছি, আর 2 মিনিট। আরো 2 মিনিট মাহিনের সাথে কথা বলে তারপর জিপের কাছে এলো লাজুক। পেছনে বসতেই যাচ্ছিল লাজুক, শেহনাজের কথা শুনে থমকে দাঁড়ালো সে। আমি পেছনে বসবো সাজিয়াদের সাথে। সামনে এসে বসতে বললাম। ঘাড় তার আমি একদম করবি না, এমনিতেই কিন্তু মেজাজ খারাপ আছে আমার। তুলে নিয়ে না একটা আছাড় মারবো। আছাড় দেওয়ার কথা শুনে ভয়ে ভয়ে সামনে গিয়ে শেহনাজের পাশে বসলো লাজুক। কারণ এই আছাড় দেওয়ার ঘটনাটা নিতান্তই মিথ্যা নয়। আসফি বেগমের কাছে শুনেছিল সাজিয়া যখন ছোট ছিল তখন একবারও ওষুধ খেতে চায়নি বলে ওকে আছাড় দিয়েছিল শেহনাজ। তারপর থেকে সাজিয়ার কখনো ওষুধ খাওয়া নিয়ে বাহানা করেনি। ছেলেটা কে ছিল? শেহনাজের গম্ভীর প্রশ্নে ভাবনার জগৎ থেকে বের হয়ে এলো লাজুক। আমার বন্ধু হয়। এত হাসাহাসি করে কথা বলছিলি? তেমন কিছু না, নর্মাল কথা। অনেকদিন পর দেখা হয়েছে তো তাই একটু। তোকে যেন আর কখনো ওই ছেলেটার সঙ্গে আমি কথা বলতে না দেখি। শেহনাজের কথার মাঝে রাস্তার অপর পাশে তাকিয়ে থ হয়ে রইল লাজুক। আগের দিন সিনেমা হলের পেছনে যে বখাটে ছেলেগুলো তাদের সাথে অসভ্যতামি করার চেষ্টা করেছিল, সেই ছেলেগুলোর মধ্যে দুজন চায়ের দোকানে বসে আছে। হাতে পায়ে মাথায় বলতে গেলে শরীরের প্রায় সর্বত্রই ব্যান্ডেজ করা রয়েছে তাদের। দেখে মনে হচ্ছে খুব নির্মমভাবে তাদেরকে কেউ মেরেছে। শেহনাজের কথার বিপরীতে কোনো জবাব দিল না লাজুক। আপাতত সে অন্য একটা ভাবনায় মগ্ন আছে। মনে মনে তার একটাই প্রশ্ন, ছেলেগুলোকে এমন নির্মমভাবে কে মারলো? হ্যাঁ, এটা অবশ্য ঠিক, ছেলেগুলো খুব খারাপ। হয়তো অনেকের সাথেই শত্রুতা আছে, তাদের কেউ একজনই এই কাজটা করেছে। নিজের মনকে সান্ত্বনা দিল লাজুক। পুরো রাস্তায় চুপচাপ থাকলো সে। শেহনাজ লাজুকের উদাসীনতা দেখে চুপ করে রইল। কিছু একটা আন্দাজ করতে পেরেছে ও। এখন সেই আন্দাজটা কতটুকু সঠিক তা লাজুকের রিয়াকশন আর সময়ের উপর নির্ভর করে। এর মাঝে তাকে আরও একটা কাজ করতে হবে। শমশের দেওয়ানের রুম থেকে চিৎকার চেঁচামেচির সাথে কথা কাটাকাটিরও আওয়াজ শোনা যাচ্ছে। তার রুমের বাইরে দরজার সামনে দাঁড়িয়ে আছে দেওয়ানবাড়ির সদস্যরা থেকে শুরু করে তাদের কাজের লোক, কিরণমালা, জব্বর সবাই। শেহনাজের দাদি রুনু বেগম তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে না পেরে একটা চেয়ারে বসে পড়লেন, যেন তিনি দর্শক সিনেমা দেখতে এসেছেন। আশফি ও রোকেয়া নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। রেজাউল দেওয়ান বাড়িতে নেই, কোনো একটা কাজে বাইরে গেছে। সে থাকলে অন্তত এই বাপ ছেলে ঝগড়াঝাটি থামাতে পারত। এই নিয়ে দ্বিতীয়বার দেওয়ান বাড়িতে শমশের আর শেহনাজের তুমুল ঝগড়া বেঁধেছে। অবশ্য নীরবে সবসময় তারা একে অপরের সাথে তর্ক করেছে, যদিও তা সামান্য। ও দাদিমা, তুমি ভেতরে যাও না। কি নিয়ে আবার কি সমস্যা হলো একটু শুনে আসো তো। আমাদের তো এখন ভেতরে যাওয়া নিষেধ। বড় চাচার সাথে ভাইয়ার কি এমন সমস্যা বুঝে উঠতে পারলাম না। 3 বছর আগেও এমন একটা তুলকালাম হয়েছিল। ভাইয়া তখন দেশে ফেরার 6 মাসের মধ্যেই কি এমন হলো যে তাদের সম্পর্কে সমর্কিতটা কেমন যেন বদলে গেল। আবারও সেই ঝামেলাটা রিপিট হচ্ছে। একটু কৌতূহলী হয়ে বলল রুহিকে। কি জানি, আমারও তো কিছু কয় না। আমার পোলাটা কেমন জানি সবসময় চুপ হইয়া থাকে, অন্য কাউরে না কয়। আমি তো ওর মা, আমারে তো কইতেই পারে নাকি? তাও তো কিছু কয় না। কতবার জিগাইলাম। বেশ আফসোস নিয়ে বললেন রুনু বেগম। হ্যাঁ আম্মু, উনি কাউকেও কিছু বলেন না, বিশেষ করে শেহনাজের সাথে ঝামেলার ব্যাপারে। বাবা ছেলে এই ঝগড়াটি দেখতে আর ভালো লাগছে না, কিছু একটা করেন আম্মা। চেয়ারম্যান সাহেবের যেমন রাগ, তার থেকেও 2 গুণ বেশি রাগ আমাকে শেহনাজ বাবার। হ্যাঁ ঠিক কইছস, কেউ কারো থাকা কম যায় না, দাঁড়ায়া থাকা শুধু দেখতে থাক কি হয়। পেছনে দাঁড়িয়ে ফিসফিস করে বলল কিরণমালা ও জব্বার। তুমি কি চাইছো আমাকে একটু সঠিকভাবে বলো তো। আমি ওকে বিয়ে করতে চাই। নির্লিপ্তভাবে জবাব দিল শেহনাজ। ওর সাথে তোমার বিয়ে হওয়াটা এখন কোনো মতেই সম্ভব নয়। কেন সম্ভব নয়? চাইলেই সম্ভব হবে। তুমি তো সেটা চাইছই না। আমার চাওয়া না চাইতে কিছু যায় আসে না। মেয়েটা এখনো খুব ছোট। সেখানে ওয়াস, বোঝার চেষ্টা করো। এ কথা আমি তোমাকে আগেও বলেছি। এতদিন আমি বোঝার চেষ্টাই করছিলাম বাবা, কিন্তু এখন আর আমার ধৈর্য ধরছে না। সবকিছু ধীরে ধীরে হাতের বাইরে চলে যাচ্ছে। কি নির্লজ্জ ছেলে তুমি, নিজের বাবার সামনে এভাবে বলতে।
তোমার একটু বাঁচছে না যে? তোমার ধৈর্য হচ্ছে না? লজ্জা পাওয়ার কি আছে? মনে আছে নিজের বিয়ের সময় যখন মাকে বিয়ের আসর আনতে দেরি হয়েছিল, তখন তুমি কি করছিলে? এই কথা তোমাকে কে বললো? অবাক হয়ে প্রশ্ন করলো শমশের। আমাকে দাদিমা বলেছে। যাই হোক, তুমি যখন এসব প্রেম ভালোবাসার বিয়ের ব্যাপারে লজ্জা পাও না, তখন তোমার ছেলে হয়ে আমি কি করে লজ্জা পাই বলো তো? এখন এসব কথা বলে আমার মত বদলানোর চেষ্টা করো না। আমি শিমুলপুরের চেয়ারম্যান হয়ে যেখানে বাল্য বিয়ে প্রতিরোধের জন্য চেষ্টায় আছি, সেখানে ওর সাথে তোমার এখন বিয়ে দিলে আমার সেই প্রচেষ্টা বৃথা যাবে। শিমুলপুরের বাসিন্দারা আমার কাজের ব্যাপারে প্রশ্ন তুলবে। আপাতত একটু ধৈর্য ধরো, আর তোমার তো কয়েকটা মাস। আমি কিন্তু আর বেশি দিন ওয়েট করতে পারবো না। এরপর তোমার কোনো কথার হেরফের হলেই আমি কিন্তু ওকে তুলে নিয়ে বিয়ে করবো। কি বলছো তুমি? মাথা ঠিক আছে তো? আমি শুধু একটা কথা ভাবছি, ওর আব্বা যদি এই বিয়েতে রাজি হয়েও যায়, ও কি রাজি হবে? কেন রাজি হবে না? কি ত্রুটি আছে আমার মধ্যে? মেয়েটা খুব সহজ সরল, মিশুক আর চঞ্চল স্বভাবের। আর তোমার স্বভাব হচ্ছে তার সম্পূর্ণ বিপরীত। রাগী, জেদ, গম্ভীর, একঘেয়ামি, ঘাটতেরামি সব তোমার মাঝে আছে। তুমি সবসময় ওকে শাসনের উপর রাখো। যদিও সাজিয়া মানহাকেও তুমি শাসন করো, তবে ওর ক্ষেত্রে বিষয়টা একটু বাড়াবাড়ি হয়ে যায়। ওই রকম ভালো একটা মেয়ের কপালে তোমার মতো এমন বেখাপ্পা ছেলে না জোটাই ভালো। ভালোবাসি বলি এমন করি, এমন না যে শিমুলপুরের সব মেয়ের সাথেই এমন করি। ও আমার কাছে স্পেশাল। আর নিজের ছেলেকে তুমি এরকম করে বলছো? যে যেরকম তাতে তাই বলছি, দোষের কি আছে এতে? তোমার সাথে আর তর্ক করতে চাইছি না আমি। আর তো মাত্র কয়েকটা মাস। নিজের কথাটা রেখো কিন্তু। তোমরা সবাই এখানে কি করছো? শমশেরের রুম থেকে বাইরে বের হতে দেওয়ান বাড়ির প্রত্যেক সদস্যকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে প্রশ্ন করলো শেহনাওয়াজ। ভিতরে তোর বাবার সাথে কি নিয়ে কথা কাটাকাটি হয়েছে শেহনাওয়াজের? শেহনাওয়াজের প্রশ্নের জবাব না দিয়ে তাকে সরাসরি প্রশ্ন করে বসলো আসফি বেগম। সরি মা, এটা বাবার আর আমার পার্সোনাল ব্যাপার। তোমাকে বলতে পারছি না, সময় হলেই জানতে পারবে। স্থান ত্যাগ করলো শেহনাওয়াজ। এখানে আর এক মুহূর্ত থাকলে তার মা ইমোশনালি ব্ল্যাকমেল করা শুরু করবে। শেহনাওয়াজ যেতেই একে অপরের দিকে প্রশ্নসূচক চাহনিতে তাকিয়ে রইল ওরা। রুহি, তোকে আমি একটা দায়িত্ব দিচ্ছি, আদেশের স্বরে বললেন আসফি বেগম। কি দায়িত্ব চাচি আম্মা? শেহনাওয়াজের কি এমন ব্যক্তিগত বিষয় যার জন্য তার নিজের বাবার সাথে ঝামেলা হচ্ছে? তোকে তো খুঁজে বের করতে হবে। আচ্ছা। বিকেলের দিকে শেহনাওয়াজের অনুপস্থিতিতে ওর রুমে প্রবেশ করলো রুহিক। শেহনাওয়াজ কেন তার রুমে কাউকে তার অনুমতি ছাড়া অ্যালাউ করে না এটা জানার জন্য। নিশ্চয়ই তার রুমে এমন কিছু আছে যার জন্য কঠোর নিষেধাজ্ঞা। অনেক চেষ্টা করে রুমের লকটা বিশেষ টেকনিকে খুলতে পেরেছে সে। প্রথমে আলমারিটা ঘাটল রুহিক। সেখানে শুধুমাত্র জামা কাপড় আর কয়েকটা ফাইল দেখে হতাশ হলো সে। তবুও হাল ছাড়ল না। রুমের প্রতিটা আসবাবপত্র চেক করলো। কোথাও তেমন কোনো বিশেষ কিছু নজরে পড়ল না ওর। বাকি আছে শুধুমাত্র ওয়ার্ড্রপটা। হাতল ধরতেই বুঝতে পারলো এটা লক করা। পেয়ে গেছি ইউরেকা। হতাশ হয়ে ফিরে যাবে তখনই ড্রেসিং টেবিলের উপর রাখা চাবিটার দিকে নজর যেতেই লাফিয়ে উঠল রুহিক। হয়তো ভুল করে রেখে গেছে শেহনাওয়াজ। দ্রুত চাবিটা নিয়ে ওয়ার্ড্রপটা খুলে ফেলল সে। প্রথম ও দ্বিতীয় ড্রয়ার খুঁজে একেবারে শেষের ড্রয়ারে একটা ডায়েরি ও কলম দেখতে পেল রুহিক। আনন্দে উৎফুল্ল হয়ে ডায়েরিটা হাতে নিল সে। কিরে লাজবতী, কেমন আছিস? সন্ধ্যায় পড়তে এসে দেওয়ানবাড়ির গেটের সামনে দাঁড়াতেই এমন একটা কথা শুনে পেছনে ফিরে তাকালো লাজুক। দেখলো রুহিক জোকারের মতো ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আমাকে বলছিস? তুই ছাড়া আর কি কেউ আছে এখানে? তোকেই বলছি লাজবতী। কথাটা কেমন কৌতুকের মতো মনে হলো লাজুকের কাছে। আমার নাম লাজু, ভুলে গেছিস মনে হয়? মানসিক ডক্টর দেখা তাড়াতাড়ি, না হলে পাবনায় ভর্তি হয়ে যা। যদি বাড়ির কাউকে বলতে লজ্জা লাগে তো তোর মাথায় সমস্যা হয়েছে, তাহলে আমি তোর সাহায্য করে দিতে পারি। বলি গিয়ে সবাইকে। না থাক, আপনার আমাকে সাহায্য করতে হবে না ভাবি। তোর তো আসলেই মাথায় সমস্যা হয়েছে দেখছি। তখন থেকে কি সব উল্টাপাল্টা বলেই যাচ্ছিস। আপনি ভাবি। লাজুকের কথাটাকে এড়িয়ে সেখান থেকে এক প্রকার পালিয়ে গেল রোহিত। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল লাজুক। খানিকটা কপাল কুঁচকে ভাবতে লাগলো রুহিকের বলা কথাগুলো, কিন্তু তার কোনো সারমর্ম খুঁজে পেল না। লাজুক, শোন তো মা। লাজুক দেওয়ান বাড়িতে প্রবেশ করতেই আসফি বেগমের ডাক পড়ল। জি চাচি, আমার কিছু বলবে? একটু আম্মার ঘরে যা তো, আম্মা বলেছে তুই আসলে যেন তোকে তার ঘরে পাঠিয়ে দিই। আসফি বেগম বেশ গম্ভীরভাবে কথাটা বললেন। তাকে দেখে লাজুকের মনে হলো তিনি অনেক চিন্তিত কোনো বিষয় নিয়ে। চোখ মুখ তার বিষণ্ণ। আচ্ছা চাচি আম্মা, যাচ্ছি। এবারই সবার আজ কি হয়েছে বুঝলাম না, সবাই কেমন যেন অন্যরকম ব্যবহার করছে। রুনু বেগমের ঘরে যাওয়ার সময় মনে মনে কথাগুলো ভাবতে লাগলো লাজুক।
সে নিজেও বেশ চিন্তিত সবার এমন ব্যবহারে। আসতে পারি দাদিমা? হ আই লাজ। রুনু বেগমের সাথে তার ঘরে ছিল সাজিয়া আর মানহা। তারা বিছানার উপরে রুনু বেগমের দুই পাশে বসে তার মাথা টিপে দিচ্ছে। কি হয়েছে দাদিমা আজকে সবার? কেমন যেন অন্যরকম ব্যবহার করছে সবাই। বড় আর ছোট চাচি আম্মাকে দেখে মনে হলো তাদের মনটা ভালো নেই। ওইদিকে আবার রুহিকের উদ্ভট সব কথাবার্তা। তোমাকে দেখে মনে হচ্ছে অসুস্থ। আমার পাশে আইয়া বয় তো। লাজুককে ইশারা করে নিজের পাশে বসতে বলল রুনু বেগম। লাজুক গিয়ে বিছানায় রুনু বেগমের কাছে ঘেঁষে বসলো। কি আর কইব তোরে, এই বাড়ি খান তো আর আমার বাড়ি নাই। তো গো দাদা যান যাওয়ানের আগে আমারই কইছিল এইবারে সকলে যেন আমি দেখা রাখি। আমি মনে হয় তারে দেওয়া কথা খান রাখতে পারলাম নাই। কপাল চাপড়ে আফসোসের সাথে কথাটা বললেন রুনু বেগম। কি হয়েছে দাদিমা, আমাকে একটু বিস্তারিতভাবে বলো তো। বাড়ির দুই পুরুষ বাড়ির থাইকা চইলা গেছে। কি বলছো তুমি? কে চলে গেছে? বড় বাজান আর বড় নাতিন চইলা গেছে বাড়ি থাইকা। কেন? বেশ অবাক হয়ে প্রশ্নটা করলো লাজুক। আমি বলছি, আজকে বাবার সাথে কি নিয়ে যেন কথা কাটাকাটি হয়েছিল ভাইয়া, আমাদেরকে বলেনি। সে কি তুমুল ঝগড়া। এরপর ভাইয়া বেশ স্বাভাবিকই ছিল। বিকেলে নর্মালি যেমন সবসময় বের হয় সেই রকমই বের হয়েছিল আজ। বের হওয়ার কিছুক্ষণ পরেই ভাইয়া মাকে ফোন করে জানায় সে নাকি শহরে যাচ্ছে রাজনৈতিক কাজে। ফিরবে কবে তা জানায়নি। এই খবর মা যখন বাবাকে দেয়, বাবা তখন কোনো কিছু না বলে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। মা তো অনেক টেনশনে পড়ে গিয়েছিল। প্রায় 10 মিনিট বাদে বাবা যখন রুম থেকে বের হয়ে আসে তখন তার হাতে লাগেজ। সে কারোর সাথে কোনো কথা না বলে সোজা বাইরে হাঁটা দিল। সবাই অনেক আটকানোর চেষ্টা করেছে কিন্তু কোনো কাজ হয়নি। পরে অবশ্য বাবা ফোন করে জানিয়েছে যে তিনি একটা কাজের জন্য শিমুলপুরের বাইরে গেছে, ফিরতে নাকি দেরি হবে। কথাগুলো এক নাগারে বলল সাজিয়া। এত কিছু ঘটে গেছে, কিন্তু সাথে চাচা জানের সাথে শেহনাওয়াজ ভাইয়ের কি নিয়ে ঝামেলা হয়েছে? জানি না রে বউ, এগো বাপ বেটা গো, যে 2 দিন পর পর কি হয় বুঝি না। কয়দিন তবু পড়ানো তাইলে বন্ধ থাকবে। পড়াশোনাতে তো সমস্যা হয়ে যাবে তাহলে। বেশ চিন্তিত ভাব নিয়ে মুখে কথাগুলো বললেও মনে মনে খুব খুশি হয়েছে লাজুক। যাক, আপদটা তাহলে বিদায় হয়েছে। কয়েকটা দিন অন্তত শান্তিতে তো থাকা যাবে। মনে মনে কথাগুলো বেশ আনন্দের সাথেই বলল লাজুক। দাদিমা তাহলে যাই আমি। সাজিয়া, মানহা একটু বাইরে চল তো তোরা। আচ্ছা চল। রুনু বেগমের ঘর থেকে বের হয়ে ছাদে চলে গেল ওরা তিনজনে। ছাদে উঠে আগে ছোট্ট করে একটা নাচ দিল সাজিয়া। কি যে আনন্দ লাগছে। যাক, ভাইয়া বাড়ি থেকে গিয়ে একটা ব্যাপার ভালো হয়েছে, কয়েকদিন শান্তিতে থাকতে পারবে। পড়াশোনার ঝামেলা নেই, ভাইয়ার কড়া শাসন নেই, সব মিলিয়ে একবারে শান্তিপূর্ণ জীবন। ঠিক বলেছিস। সাজিয়ার সাথে সাই দিল মানহা। কি রে লাজুক, তুই কি বলিস? কিছু বলছিস? অন্য মনস্ক হয়ে দাঁড়িয়েছিল লাজুক। সাজিয়ার কথায় কিছুটা চমকে উঠল। কি হয়েছে তোর? এত কি ভাবছিস? সবার মন খারাপ কেন সেটা তো বুঝলাম, কিন্তু রুহিকের কি হয়েছে বলতো তোরা? ভাইয়ার আবার কি হবে? বিস্ময় নিয়ে বলল মানহা। ও আজকে কি সব উল্টাপাল্টা বলছিল। কি বলছিল? আমাকে লাজবতী, ভাবি এসব উদ্ভট ভাষায় সম্বোধন করছিল। আমি শিওর ভাইয়া পাগল হয়ে গেছে, না হলে এসব উল্টোপাল্টা কথা তোকে বলবে কেন? আবার হতে পারে তোর সাথে মজা করেছে। সাজিয়া মানহা দুজনের দুই রকম মতামত। হতে পারে। যতই মুখে একই কথা বলুক না কেন, মনে মনে ব্যাপারটা নিজেকে বুঝাতে পারল না লাজুক। তার ধারণা কিছু একটা নিশ্চয়ই হয়েছে রুহিকের, কিন্তু সেটা কি তা ধরতে পারছে না সে। দেখতে দেখতে কেটে গেছে 2টা দিন। দেওয়ানবাড়ির সবাই আগের মতোই আর সরব নেই, কেমন যেন নিস্তব্ধ হয়ে গেছে সবাই। অন্য সময় প্রতিদিন এ বাড়ির সবাই ডাইনিং টেবিলে বসে একসাথে খাওয়া দাওয়া করত। এই 2 দিন যে যার মতো নিজের ঘরে খাবার খেয়েছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেল লাজুক। উদ্দেশ্য রান্নাঘরে গিয়ে তার মাকে নাস্তা দেওয়ার জন্য তাগিদ দেওয়া। খুব খিদে পেয়েছে তার, মনে হচ্ছে পেটের মধ্যে ইঁদুর বিড়ালে হাঁটুডু খেলা শুরু করেছে। আম্মা, ও আম্মা। রান্নাঘরে গিয়ে অবাক হলো লাজুক। তহুরা বেগম রান্নাঘরে নেই, এমনটা তো হওয়ার কথা নয়। সকালে সবার আগে ঘুম থেকে উঠে রান্নাঘরে ছোটেন তহুরা বেগম। সবার জন্য নাস্তা তৈরি করে তবেই তিনি অন্যান্য কাজ করেন। তহুরা বেগমকে রান্নাঘরে না পেয়ে তার
আব্বা আম্মার রুমে গেল লাজুক। দেখলো একটা ব্যাগে জামা কাপড় রাখছেন তহুরা বেগম। মনে হচ্ছে কোথাও যাওয়ার উদ্দেশ্যে গোছগাছ চলছে। কি হয়েছে আম্মা? আব্বা কি কোথাও যাবে নাকি? ব্যাগ গোছাচ্ছ যে? হ্যাঁ যাবে একটা কাজে, তবে শুধু তোর আব্বা না, আমিও যাব। কি? কোথায় যাবে তোমরা আমাদের ছাড়া? তোর নওশাদ চাচার বাড়িতে যাব একটা ব্যবসার কাজে, সেখানে 2 দিন থাকতে হবে। কাজ তো আব্বার আছে, তাহলে তুমি কেন যাবে সেখানে? নওশাদ ভাইয়ের বউ তো আমাকে কখনো দেখেনি। এবার যখন ফোন দিয়েছিল খুব অনুরোধ করলো তোর আব্বাকে যেন আমাকে নিয়ে যায়। তাহলে আমাকে আর ফুপিকেও নিয়ে চলো না। তোমার সামনে পরীক্ষা, শেহনেওয়াজ বাড়িতে নেই, পড়ায় ঘাটতি হচ্ছে তোমার উপর। যদি এখন আবার এইসব বেড়ানোর চক্করে পড়ো তাহলে একদম গোলায় যাবে তোমার পড়াশোনা আর তুমি। এছাড়াও তুমি আর লতা তো এর আগেও গিয়েছো সেখানে, তাই তোমাদেরকে আবার নেওয়ার কোনো দরকার নেই। সকালে নাস্তা তৈরি করে রেখেছি, খেয়ে নিও। চাল ডাল মশলাপাতি সবই ঘরে রাখা আছে। লতা এই 2 দিন রান্না করবে, তুমি তাকে একটু সাহায্য করো। এমনিতেও টেনশনে আছি, 2টো ঘোড়ার ডিমকে রেখে যাচ্ছি বাড়িতে। কি যে করবে এরা, সব কিছু লন্ডভন্ড করে ফেলবে। কপাল চাপড়ে বলল তহুরা বেগম। কিছু বললে আম্মা? কি আর বলবো, যাও গিয়ে তোমার ফুপিকে ঘুম থেকে উঠা। এত বেলা হয়ে গেল এখনো ঘুমাচ্ছে মেয়েটা। আমরা এক্ষুনি রওনা হব। ও ফুপি জলদি ঘুম থেকে ওঠো তো। বিছানায় লতিফার পাশে বসে ওকে ঠেলতে লাগলো লাজুক। কি হয়েছে, দিলি তো কাঁচা ঘুমটা ভাঙিয়ে। বিরক্তি নিয়ে বলল লতিফা। আব্বা আম্মা নাকি এখনই নওশাদ চাচার বাড়িতে রওনা হবে। জানি তো। ঘুমে ঢুলতে ঢুলতে বলল লতিফা। তুমি জানতে আমাকে বলনি কেন? আরে গতকাল অনেক রাতে নওশাদ ভাই ফোন দিছিল ভাইজান রে, তুই তো ঘুমছিলি। ভাইজান কথাবার্তা বলার পর ফাইনাল করলো যে আজ সে আর ভাবি 2 দিনের জন্য যাবে নওশাদ ভাইয়ের বাড়িতে। ও আচ্ছা, এবার চলো, আম্মা ডাকছে, তাদের যাওয়ার তাড়া আছে। আমাকে ডাকছো ভাবি? শোনো, রান্নাঘরে সব কিছু রাখা আছে ঠিকঠাক মতো, রেঁধে খাবি। লাজুক সাহায্য করবে তোকে, আর ভদ্র হয়ে থাকবি। আচ্ছা ভাবি, তোমার কোনো টেনশন করা লাগবে না, শান্তিতে যাও তোমরা। তোরা তো যত টেনশনের কারণ। প্রায় 3 ঘন্টা হয়েছে বাড়ি থেকে বেরিয়েছে লুৎফর ও তহুরা। ওরা যাওয়ার পর নাস্তা করে নিল লাজুক ও লতিফা। দুপুরে রান্নার আয়োজন করছে তারা। সাজিয়া আর মানহাকেও ডেকে নিয়েছে। কিরে লাজুক, রান্না কত দূর? পেটে তো ঈদের দৌড়াচ্ছে। এই তো প্রায় শেষ। কোমরে ওড়না গুজে খুন্তি হাতে নিয়ে খিচুড়ি রান্না করছে লাজুক। লতিফা গোসলে গিয়েছে লাজুককে রান্নাঘরের দায়িত্ব দিয়ে। এক বিছানায় ঘুমিয়ে আছে লাজুক, সাজিয়া, মানহা ও লতিফা। দুপুরের খাবার খেয়ে বাসায় চলে যেতে চেয়েছিল সাজিয়া আর মানহা, কিন্তু লতিফা যেতে দেয়নি ওদেরকে। বলেছে আজ রাতে ওদের সাথেই ঘুমাতে। আসফি বেগমকে ফোন করে অনুমতি নিয়েছে সে। অনেকক্ষণ সবাই মিলে গল্প করার পর ঘুমিয়ে পড়েছে সাজিয়া, মানহা আর লতিফা। লাজুকের ঘুম আসছে না। সে ভাবলো ছাদে গিয়ে একটু পায়চারি করে আসা যাক। ছাড়ুন। শত চেষ্টা করার পরও এতটুকু বলতে পেরেছে লাজুক। ছাদে যে কিছুক্ষণ দাঁড়িয়ে ঠান্ডা হওয়া উপভোগ করছিল সে। হঠাৎ মনে হলো কেউ তাকে দেখছে। এমনটা অনুভব করে পিছনে ফিরতেই দেখলো কালো একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে তার থেকে কিছুটা দূরে। লাজুক ভাবলো চোর হতে পারে। সে যখনই চিৎকার করতে গেল ছায়ামূর্তিটা এসে তার মুখ চেপে ধরল। হাতে থাকা ফোনের টর্চটা চালু করে ছায়ামূর্তির মুখের উপর ফেলতেই চমকে উঠল লাজুক। শেহনেওয়াজ ভাই, আপনি? অস্ফুট স্বরে বলল লাজুক। শেহনেওয়াজ লাজুকের কথার বিপরীতে কোনো জবাব দিল না। সে শান্ত নির্জীব চাহনিতে তাকিয়ে রইল লাজুকের দিকে। তার চাহনিতে বোঝার উপায় নেই যে তার মনের মধ্যে কি চলছে। শেহনেওয়াজ বরাবরই এমন। তার কাছাকাছি থাকা মানুষগুলো বুঝতে পারে না তার মনের কথা। মুখ থেকে আপনার হাতটা সরান, দম বন্ধ হয়ে আসছে আমার। আবারও লাজুকের অস্পষ্ট কণ্ঠস্বর। আগে বল, চিৎকার করবি না, হলেই আমি তোর মুখ থেকে হাতটা সরাবো, নয়তো এভাবেই তোকে থাকতে হবে। আচ্ছা চিৎকার করবো না, প্লিজ হাতটা সরান। লাজুকের মুখ থেকে ধীরে ধীরে আলগা হয়ে গেল শেহনাজের ডান হাতটা। আপনি এত রাতে আমাদের বাড়ির ছাদে কি করছেন? আর আপনি তো শহরে গিয়েছিলেন রাজনৈতিক কাজে, তাহলে এখন এখানে কি করছেন আপনি? আপনার তো এত দ্রুত ফিরে আসার কথাও না, মাত্র তো 2 দিন হলো।